স্বর রাতে নিজের বড় জায়গায় ভার্সিটি প্রফেসর মিস্টার আধার খানকে দেখে রীতিমতো ৪০৪ বোল্ডের ঝটকা খেয়ে থ মেরে বসে রইল আলো। সে হয়তো স্বপ্নেও ভাবতে পারেনি এমন কিছু দেখবে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে তার সামনের মানুষ নয়, বরং কোনো যমজ দূর দাঁড়িয়ে আছে। একটু লনে খপ করে তার ছোট দেহ থেকে প্রাণ পাখিটি বের করে নিয়ে যাবে। এসির মধ্যেও তরতর করে ঘামছে মেয়েটা, গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে, বারবার শুকনো ঢেক গিলেছে এবং মনে মনে ভাবছে কেন যেন না দেখে বিয়ে করতে গেল। সবাই কতবার করে দেখতে বলেছিল, কিন্তু তখন তো মাথায় ভূত চেপেছিল, যার ফলে সবাইকে বড় মুখ করে বলেছিল একেবারে বাসর রাতে গিয়ে স্বামীর মুখ দেখবে। কিন্তু এই সিদ্ধান্তটা যে এত বড় বাস দেবে সেটা ভাবতে গেলেও গা শিউরে উঠেছে। শুধু একটু যদি সে টের পেত, তাহলে বাস্তবে বিয়ে করা তো দূরের কথা, কল্পনাতেও এই উজবুকটাকে বিয়ে করতো না। আলো আর সহ্য করতে না পেরে গলা ফাটিয়ে দিল এক চিৎকার। আয় আয়রা, এই মেয়ে এমন সারনির মতো চেঁচামেচি করছো কেন? মুখ বন্ধ রাখো, না হলে এক থাপ্পড়ে রুম থেকে বের করে দেব। বেয়াদব মেয়ে। ধমক খেয়ে চুপসে গেল বেচারি, কিন্তু মাথায় একটা কথা কিছুতেই ঢুকছে না। সে এর আগে সার নামক শুনেছে, কিন্তু সারনি এটা আবার কোন অঞ্চলের ভাষা? আলো কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তার আগে আধার খান গম্ভীর কণ্ঠে বলে উঠল, কেউ একজন বলেছিল তার মামা ছেলে বন্ধু কাজিনের মেয়ে বড় বোনের বিয়েতে যাচ্ছে। তা মিস কালো, আপনি এখানে কি করছেন? আপনার তো অন্যের বিয়েতে থাকার কথা ছিল, রাইট? আলো এখন কি জবাব দেবে কিছু বুঝতে পারছে না। তার মিথ্যে বলার উপর পর এভাবে হাতে নাতে ধরা পড়বে সেটা বুঝতে পারেনি। আলো মাথা নিচু করে আমতা আমতা করে কিছু বলার চেষ্টা করলো। ইয়ে মানে আসলে স্যার, হয়েছেটা কি? তার মানে ইয়ে আসলে আপনার ইয়ে আপনার কাছেই রাখুন মিস কালো। আলোকে পুরোপুরি কথা শেষ করতে না দিয়ে তার কথার মাঝে আধার খান ফোড়ক কাটে। সেটা শুনেই মেয়েটি চোখ মুখ কুঁচকে বলে উঠল, দেখুন স্যার, মানছি আমি মিথ্যে বলেছি, তার পিছনে অবশ্য কিছু কারণ রয়েছে। আর আমার নাম মিস কালো নয়, আমার আলো রহমান রিক্তা। আলো না কালো, আই ডোন্ট কেয়ার। আমি না হয় বিয়ের আগে তোমাকে দেখিনি, বাট তুমি নিশ্চয় আমাকে দেখেছো। তাহলে এই বিয়েতে রাজি হলে কেন? জানতে না আমি তোমার শিক্ষক? নাকি জেনে শুনেই এমন করেছো? আমি যদি জানতাম আমার বিয়ে যার সাথে হচ্ছে সেটা আপনি, তাহলে আপনাকে বিয়ে করা দূরের কথা, থাক দূর থাক, দরকার হলে সারা জীবন কুমারী থাকতাম, তবুও আপনার মতো লোককে বিয়ে করতাম না। আলো মিনমিন করে কথাগুলো বলে আর চোখে তাকায় তার বররূপ বদমেজাজি স্যারের দিকে। আধার খান কিছু সময় গম্ভীর মুখে আলোকে পর্যবেক্ষণ করে ওয়াশরুমে চলে যায়। পরনে সাদা শেরওয়ানি খুলে ছুঁড়ে মেরে রন্না ঝর্ণা ছেড়ে দিয়ে পানির নিচে দাঁড়িয়ে মাথার চুল দু হাতে খামচে ধরল। মাথা তার দাউ দাউ করে আগুন জ্বলেছে। একে তো তার দাদাজান তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়েতে রাজি করিয়েছে, তারপর যে মেয়েটিকে দু চোখে সহ্য করতে পারে না, আজ সেই মেয়েটিকে কিনা তার বিয়ে করার বউ, আবার তারই ছাত্রী। ব্যাপারটা হাস্যকর না? আধার নিজের ভাগ্যের উপর তাচ্ছিল্যর হাসি হাসে। সে যখনই ভাবে নিজের জীবনটা একটু গুছিয়ে নেবে, ঠিক তখনই কোনো না কোনো ঝড় তুফান এসে সবকিছু এলোমেলো করে দিয়ে যায়। তার নিষ্ঠুর ভাগ্যটা বড়ই অদ্ভুত। যেটা চায় না সেটা পায় না, আর যেটা খুব করে চায় সেটাই হারিয়ে যায় তার একাকিত্ব জীবন থেকে। আধার এসব ভেবে নিঃশব্দ করে দীর্ঘশ্বাস ছাড়ল। অতঃপর একটু সময় নিয়ে গোসল ছেড়ে বেরিয়ে এলো। আলো নিজের মতো বক বক করতে করতে গলায় জড়ানো গহনাটি খুলতে ব্যস্ত। নিজের ভাগ্যকে দোষ দিবে নাকি নিজেকে দোষ দিবে বুঝতে পারল না। তবে দোষ তার নিজেরই। বিয়ে করবে বলে লাফাচ্ছিল সে, আর এখন বিয়ে করার পর সব লাফালাফি গা- গাড়ির চাকার মতো পাংচার হয়ে ফুস করে সব হাওয়া হয়ে গেল। সাথে বিয়ে করার শখও। শালার কপাল আমারই। কোথায় ভাবলাম বিয়ের পর লাল টুকটুকে শেরওয়ানির সাথে বাচ্চা কাচ্চা নিয়ে সুখে শান্তিতে সংসার করব, ঘুরবো ফিরবো, শপিং করব, কোনো লেখাপড়া ঝামেলা থাকবে না। কিন্তু না, তার হলো কই? ঘাড়ে তো ওই বদমাইশ বদমেজাজি উজবুক শালা বুইড়া
স্যার জুটল। উফ! এখন ভার্সিটির মতো নিশ্চয় এখনো জীবনটা জ্বালিয়ে খাবে। ধুর ভাল লাগে না। আলো এসব বিড়বিড় করে পেছনে ফিরতেই ভূত দেখার মতো চমকে উঠে ২ পা পিছিয়ে যায়। তাড়াহুড়া করার ফলে ড্রেসিং টেবিলের সঙ্গে ধাক্কা খেয়ে ধপাস করে চিং হয়ে ফ্লোরে পড়ে যায়। লজ্জায় মরি অবস্থায় মেয়েটার। শেষে কিনা বাসর ঘরে বরের সামনে চিৎপাং! ইস! কি লজ্জার ব্যাপার-স্যাপার! ধ্যাত! মেয়েটির মাথায় নিচু করে ধীরে সুস্থে উঠে দাঁড়ালো। লজ্জায় পুরো চেহারা লাল স্টোয়ারির মতো হয়ে গেছে। মনে নিজেকে ভয়ানক একটা গালি দিয়ে ভাবে, আচ্ছা, লোকটা কি সব কথা শুনে নিয়েছে? আল্লাহ! যদি তাই হয় তাহলে তার কপালে আজ দুঃখ আছে। আলোর সামনে তাকিয়ে দেখে আধার স্যার ভ্রু কুঁচকে তার দিকে চেয়ে আছে। মুখের ভাষা ঠিক করো, নয়তো চড়িয়ে ঠিক করে দেব। অসভ্য মেয়ে কোথাকার! কথা বলে আলো পাশ কাটিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে বিছানা এগিয়ে শুয়ে পড়ল। মেয়েটা স্যার নামক বরের দিকে একবার আর চোখে তাকিয়ে মনে বিড়বিড় করতে করতে নিজের কাজ মন দিল। শরীরের সব গহনা খুলে পরনের লাল টুকটুকে জামদানি শাড়িটাও টেনে হিঁচড়ে খুলে সোফায় রেখে দেয়। তার আবার টাড়ি পরার অভ্যেস নেই। বিয়ের জন্য খুব শখ করে পার্লারে গিয়ে টানা ৪ ঘন্টা ধরে সেজেছিল। উদ্দেশ্য ছিল নতুন বইয়ের মারাত্মক সৌন্দর্য দেখে যেন বাসর ঘরে বর জ্ঞান হারায়। কিন্তু এখন বরকে দেখে নিজেই জ্ঞান হারিয়ে উগান্ডার চলে যেতে ইচ্ছে করেছে। লোকটা মাত্রাতিরিক্ত সুদর্শন পুরুষ হলেও ওনার শরীরে রক্তের চেয়ে অহংকার জেদি বেশি। সারনাকের ডগায় সবসময় ইগো লেগেই থাকো। তার মাঝে মধ্যে ইচ্ছে করত ওই ষাঁড় নামক ইগোটাও ড্রামে সুন্দর নাকের আগার চাপাটি দিয়ে কেটে দিতে। তাহলে হয়তো একটু ভালো হয়। আলো এসব ভাবতে ব্যাগ থেকে টি-শার্ট, প্লাজো বের করে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। তার আজ মন জোড়া একটু ভালো নেই। কোথায় একটু মিষ্টি কথা বলবে তাকে বোঝাবে। এই বিষয়টা মেনে নেওয়ার জন্যই কিন্তু না, উল্টো তার উপরই চিল্লাচিল্লি করেছে। এজন্যই বলে অতি আশা করতে নেই, নাহলে এভাবে মুখ থুবড়ে পড়তে হয়। তাও স্যার ওরফে পচা গোবরের মধ্যেই। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে পিঠ পর্যন্ত কাল করা চুলগুলো ছেড়ে দিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। ওই লোকটার সাথে একই বিছানায় শোয়ার কোনো ইচ্ছে নেই তার। তবে এর পিছনেও একটা কারণ রয়েছে। তা শুনে থাকার কোনো সিলি নেই। ঘুমের ঘরে মুখে থেকে হাত পা বেশি চলাচল করে। একবার তো ঘুমের মধ্যে তার কানিজের নাক ফাটিয়ে দিয়েছিল ঘুষি মেরে। তারপর থেকে তার সাথে এক বিছানায় কেউ থাকতে চায় না। বিশেষ করে তার ছোট বোন ছায়া। তার থেকে ৩ বছরের ছোট হবে। এবার ছায়া ইন্টার ফার্স্ট ইয়ারে, আর সে অনার্স ২য় বর্ষের ছাত্রী। যৌথ পরিবার, খুব আদরের সন্তান সে। বড়ময় হয়েও ভীষণ চঞ্চল। আর হবেই না কেন? সবার এত ভালোবাসায় নিজেকে সবসময় খোলা আকাশের মুক্ত পাখি ভেবে এসেছে। যেটা মন চায় সেটাই করে। আর যেটা করতে ইচ্ছে করে না সেটা অন্যরা হাজার বারো বলেও করে না। আফটার অল সে নিজ মার্জিতে চলতে বেশি পছন্দ করে। আর এটাই আজ তার জীবনে কাল হয়ে দাঁড়ালো। ভবিষ্যতে আরো কি দেখতে হবে খোদা জানে। আলো এসব আকাশ পাতাল ভাবতে একসময় ঘুমিয়ে যায়। হঠাৎ করে মাঝরাতে কিছু ধপাস করে পড়ে যাওয়ার শব্দে আধারের ঘুম ভেঙে গেল। সে তড়িঘড়ি করে উঠে বসলো এবং আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কোথায় থেকে শব্দটি এসেছে। ডিম লাইটের ঝাপসায় আলো সবকিছু স্পষ্ট দেখতে না পেলেও বিছানা থেকে নেমে রুমে বড় লাইট অন করে দিল। ঠিক তখনই তার চোখ গেল অদূরে সোফার নিচে সাদা টাইলসের মেঝেতে উবু হয়ে বেঘোরে ঘুমিয়ে থাকা মেয়েটির দিকে। লাল প্লাজো হাঁটুর ওপর উঠেছে, সঙ্গে কালো টি শার্টও কোমরের উপর উঠে রয়েছে। ফলস্বরূপ ফর্সা দুটো পা ও ধনুকের মতো বাঁকানো সাদা কোমর উন্মুক্ত হয়ে আছে। এই দৃশ্যটা দেখে ভ্রু কুঁচকে গেল আধারের। এত বড় দামড়ি মেয়ে ঘুমানোর স্টাইল দেখে অবাক না হয়েও পারল না। রীতিমতো তার হাসি পাচ্ছে। সোফা থেকে ফ্লোরে পড়ে গেছে, অথচ ঘুম ভাঙানোর না ম্যাডামের।
আধার দীর্ঘশ্বাস ছেড়ে ধীরে পায়ে এগিয়ে এসে নিচে পড়ে থাকা রমণীর পাশে হাঁটু গেজে বসলো। ঘুমন্ত মেয়েটির টি-শার্ট ও প্লাজো ঠিক করে দিতে চেয়েও কিছু একটা ভেবে উঠে দাঁড়ালো। পিছনে ফিরে বিছানার পাশে থাকা টি টেবিলের উপর থেকে পানি ভর্তি জগটা নিয়ে এসে সব পানি রমণীর মাথার ওপর ঠাস করে ঢেলে দিল। আচমকা এমন হওয়ায় মেয়েটি ভয় পেয়ে হুড়মুড় করে লাফ দিয়ে উঠে বসতে বসতে চেঁচিয়ে উঠল, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি! আমি ভিজে গেলাম বৃষ্টির পানিতে। পর মুহূর্তে ভাবলো, বৃষ্টির পানি কই থেকে পড়বে? সে তো রুমেই শুয়ে আছে, তাহলে আলো? মনে মনে এসব ভেবে এক হাতে মুখে পানি মুছে সামনে তাকাতেই ভড়কে গেল। কিছুক্ষণ তাকিয়ে থেকে অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি কেন দিয়েছেন? নিচে পড়ে গিয়েছিলে, তাই উঠানোর জন্য ঘুম ভাঙালাম। স্যারে সোজাসাপটা উত্তর শুনে আলো হাম হতভম্বিত নির্বাক হয়ে গেল। একজন ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলার জন্য কিনা মুখে পানি ছুঁড়ে মারে, তাও এই মধ্যরাতে! এ কোন ধরনের কথা? আমার সাথে এমনটা কেন করলেন দাদাজান? তুমি জানতে আমি বিয়ে নামক বন্ধ থেকে নিজেকে কতটা দূরে সরিয়ে রেখেছিলাম। তবুও তোমার জন্যে, শুধুমাত্র তোমার জন্য বিয়েটা করলাম। কারণ আমি চাইনি আমার জন্য আমার দাদাজান কষ্ট পাক। তার শেষ ইচ্ছেটা অপূর্ণ থাক। কিন্তু তুমি কি করলে? আমার ডিপার্টমেন্টের ছাত্রীর সাথে আমাকে বেঁধে দিলে, যাকে আমি একটুও পছন্দ করি না। অথচ আজ সে আমার ওয়াইফ। আমার ভাগ্যের উপর রীতিমতো হাসি পাচ্ছে। ট্রাস্ট মি দাদাজান, তোমার থেকে এমনটা কখনো আশা করিনি। দিন শেষে তুমি মানুষটাও আমাকে চিনলা না। এই অসহনীয় ব্যথাটা কোথায় রাখি বলো তো দাদাজান? ভোর রাতে শেরবাহান খান নামাজ আদায় করে বাগানে এসেছিল হাঁটাহাঁটি করার জন্য। এটা ওনার নিত্যদিনের অভ্যাসে। সকালে শীতল বাতাসটা উনি গায়ে মাঝখানে বেশ পছন্দ করে। একই সঙ্গে বাগানে থাকা হরেক রকমের ফুল, ফল, ঔষধ গাছের ঘ্রাণ নিতেও খুব ভালোবাসেন। পাখিদের মিষ্টি সুরে গাওয়া গান, ইসিরমিশির শব্দ ও বেশ উপভোগ করেন। বলতে গেলে মানুষটা একদম প্রকৃতি প্রেমিক। পূর্বপুরুষের ভিটা জমি সব গ্রামের। ওনার জন্ম হলে গ্রামে হলেও পড়ালেখা ও চাকরি সুবাদে শহরে আসা। তারপরে এখানে চিরস্থায়ী হয়ে নতুন সংসার পাতা। মানুষটা আজও নিজের গ্রামে কাটানো কিশোরকাল বড্ড মিস করেন। বারবার ছুটে যেতে ইচ্ছে করে ওই দূরের সবুজ প্রাণখোলা গ্রামের বাড়িতে। কিন্তু চাইলে তো আর সব সম্ভব নয়। নিজের প্রিয়তমা হারিয়ে এই বৃদ্ধা বয়সে বৌমা নাতিপুতিকে আঁকড়ে ধরে উনার বেঁচে থাকা। বহুদিন পর আজ একমাত্র ছেলের কথা খুব মনে পড়ছিল শেরবাহার খানের। শিশিরে ভেজা তাজা সবুজ ঘাসের উপর দাঁড়িয়ে আনমনে চেয়েছিলেন ওই দূর আকাশের দিকে। আজ যদি ওনার ছেলে ও বড় বৌমা বেঁচে থাকতো, তাহলে নিশ্চয় খুব খুশি হতো। নিজের চোখে ছেলের বিয়ে, ছেলের বউ, নাতিপুতি, সংসার দেখতে পাওয়াটা ভাগ্যের বিষয়, যেটা সব মানুষের থাকা না। ঠিক তেমনি ওনার ছেলেও বড় বৌমা নেই। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলে শেরবাহার পিছনে ফিরতেই দেখতে পেল তার বড় নাতি আধার খান গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন। তিনি কিছু বলার আগে আধার একের পর এক অভিযোগ তুলে ধরল তার দাদাজানের কাছে। সবটা শুনে মোটেও চিন্তিত হলেন না শেরবাহান খান। হয়তো তিনি আগে থেকেই জানতেন তার নাতি সাত সকাল এসে এমন কিছুই বলবে, কারণ তিনি কমই করেছেন এমন। নাতির আহভরা চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় জানতে চাইলেন, তুমি আমার নাত বউকে কেন পছন্দ করো না? দাদাজানের প্রশ্নের প্রতি উত্তরে জবাব দিল আধার, কারণ ওই মেয়েটা একটা দোষী, একদম বাচাল টাইপের। সবসময় এমন কিছু অঘটন ঘটিয়ে বসে থাকবে যেটা বিপরীতে মানুষকে বিপদে ফেলে দেয়। কোথায় কি বলতে হয় সেটাও জানে না। মেয়ে মানুষের মুখের ভাষা এত বাজে হতে পারে সেটাও ওই মেয়েটাকে না দেখলে জানতাম না। সাধারণ কমন সেন্স বলতেও কিছুই নেই। এই তো কয়েক মাস আগে আমার সাবজেক্ট ডাবল জিরো পেয়ে ফেল করেছে, অথচ খুশির ঠেলায় পুরো ডিপার্টমেন্ট মিষ্টি বিতরণ করেছে। ভার্সিটিতে গেলে সারাক্ষণই ধেই ধেই করে ঘুরে বেড়ায়, সাথে নিজের মতো কয়েকটা পাগলকেও জুটিয়ে গিটার নিয়ে কিসমিস কিচিরমিচির করতে থাকে। পুরো ভার্সিটিকে অতিষ্ঠ বানিয়ে রাখে।
আর তুমি এমন মেয়েকেই আমার গলায় বেঁধে দিলে। ওই মেয়েটাকে তো পাবনায় রাখা উচিত ছিল। ডিসগাস্টিং একটা মেয়ে। এক নাগাড়ে কথাগুলো বলে থামলো আধার। ওই বেয়াদব মেয়েটা ঘটানোর ইতিহাসের শেষ নেই। সবটা যদি বলতে শুরু করে তাহলে সকাল গড়িয়ে রাত হয়ে যাবে, তবুও মেয়েটার কুকীর্তি বলা শেষ হবে না। শেরবান খান নাতির বলার অভিযোগ শুনে ঠোঁট চেপে হাসলেন। সেটা লক্ষ্য করে আধার গম্ভীর মুখে বলল, আমি কোনো কৌতূহল বলিনি দাদাজান, কৌতুক বলিনি দাদাজান। আর না, এখানে হাসার কোনো বিষয় আছে? আমি সিরিয়াস। দেখো নানু, নানু ভাই, তুমি একটু বেশি ভাবছো। মেয়েটা বাচাল না। ও খুব সহজ সরল একজন মাইয়া। যার মনে আসে ওই বলে দেয়। এতে খারাপের কিছু দেখি না তো। আমার নাতবউ চঞ্চল প্রকৃতির মেয়ে, আর তুমি তার উল্টোটা। তাই এমন রিয়াক্ট করেছো। কিছুদিন একসাথে থাকো, সংসার করো, তারপর বুঝবা তোমার দাদাজান কেন এমনটা করেছে। শেরবাহার খানের কথা শুনে আধারের কপাল কুঁচকে গেল। যেখানে সে ওই মেয়েটার সাথে এক মুহূর্তের জন্য থাকতে চাচ্ছে না, সেখানে কিনা সংসার করবে, তাও আবার ওই পাগল মেয়ের সাথে। অসম্ভব। সে এটা কিছুতেই করতে পারবে না। দুঃখিত দাদাজান, তোমার এই কথাটা রাখতে পারবো না। কারণ আমার ডিভোর্স চাই। নাতির মুখে ডিভোর্সের কথা শুনে শেরবাহান খান চমকে উঠলেন। তড়িঘড়ি করে কাছে গিয়ে এসে বললেন, এমন অলক্ষ্য কথা বলতে নেই নানু ভাই। আমাদের সঙ্গে এখন একটি নতুন পরিবারও যোগ হয়েছে। তারা খুব আশা করে আমাদের ঘরে নিজেদের আদরের মেয়েকে দিয়েছে। নাত বউয়ের বাবা তো তাকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চায়নি, অথচ আমার এক কথায় রাজি হয়ে নিজের কলিজার টুকরোকে দিয়েছে। আর সেখানে তুমি ডিভোর্সের কথা বলছো? হ্যাঁ বলেছি, কারণ তুমি আর কোনো পথ খোলা রাখুনি দাদাজান। তাহলে আমার কথাও শুনে রাখো নানু ভাই। তুমি যদি আমার নাত বউয়ের ডিভোর্স দাও, তাহলে আমি এই বাড়ি ছাইরা চইলা যামু। দাদাজানের কথা শুনে আধার দাঁত কিরমির করলো। এই বুইড়াটা সবসময় তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে। তার ভালোবাসার মানুষ বলতে এই একজনই রয়েছে। তাই তো সবসময় বাধা হয়ে সবকিছু মেনে নেয়। চাইলেও সে তার দাদাজানকে হার্ট করতে পারে না। অথচ এই মানুষটাকেই আজ খুব পরিচিত লাগছে তার কাছে। চা চা পেছন থেকে চিকন মেয়ালি কণ্ঠে শুনে দাদা নাতি দুজনেই ঘাড় ঘুরিয়ে তাকালো। আলোয় মাথায় এক হাত লম্বায় ঘোমটা তুলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লাল টুকটুকে মেহেদি রাঙা দুহাতে চায়ের টে ধরে রেখেছে। পরনে সুতি সালোয়ার কামিজ। শেরবাহান খান আলোকে দেখে মুখ লম্বা একটা হাসি টেনে এগিয়ে গিয়ে মাথায় হাত বুলিয়ে আদরে কণ্ঠে বললেন, এত সকালে উঠেছো কেন মা? আর রান্নাঘরে বা কেন গিয়েছিলে? আলো মুখ তুলে ধীরে কণ্ঠে বলল, ঘুম ভেঙে যাওয়ার পর আর ঘুম আসছিল না নানু ভাই, তাই নামাজ পড়ে বাহিরে এলাম। আর আমি রান্নাঘরে যাইনি। এটা তো শেফালি চাচি নিয়ে এসেছিল তোমার জন্য। ওনার কাছ থেকে আমি নিয়ে এলাম। তুমি তো জানোই দাদু ভাই, আমি আবার রান্না বান্না খুব একটা পারি না। শেষের কথা ফিসফিসিয়ে বলে আলো। সেটা শুনে শেরবাহান খান খুন খুন করে কেশে আর চোখে নাতির দিকে তাকায়। আধার নিজে ফোনে ব্যস্ত, তার এদিকে কোনো খেয়ালই নেই। শেরবাহান খান কিছু না বলেই নাত বউয়ের হাত থেকে চায়ের কাপ নিয়ে ধীর কণ্ঠে শুধালো, তোমার জামাইকে বলেছো নাকি আমরা আগে থেকে পরিচিত? আলো দুদিনে মাথা নাড়িয়ে বলল, না দাদু ভাই, এখনো বলিনি। তবে আমি তোমার উপর খুব অভিমান করেছি। কেন? আমি আবার কি করলাম? তুমি এত বড় একটা অঘটন ঘটিয়ে এখন বলেছ আমি আবার কি করলাম? মানে সিরিয়াসলি দাদু ভাই? শেরবান খান চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, আমি যা করেছি তোমাদের জন্য ভালোই, ভালোর জন্যেই। ভালো না চাই। তুমি মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে ভুলিয়ে ভালিয়ে এই হিটলার স্যারের সাথে বিয়ে দিয়েছো। আমি এখন বুঝতে পারছি তুমি আগে কেন বলনি এই ইসবুক বেটা তোমার নাতি। যদি বলতে তাহলে আমি বিয়ে রাতে দোয়াল পটকে হলেও পালিয়ে যেতাম। তবুও তোমার বদমাইশ নাতির বউ হতাম না। তুমি এমনটা না করলেও পারতে দাদু ভাই। আলো
ঘোমটা মুখ করে তাকালো। সেই মানুষটার দিকে বিশ্বাস করছিল। সাথে খুব ভালোবাসে। একদম নিজের দাদার মতোই। কখনো সে দাদা-দাদির, নানা-নানির ভালোবাসা পায়নি। এই মানুষটার সাথে অনাকাঙ্ক্ষিতভাবে পরিচিত হওয়ার পর থেকে দাদার ভালোবাসা কেমন সেটা উপলব্ধি পেয়েছে। তাই তো খুব কম সময়ের মধ্যেই মানুষটার সাথে মিশে গেছে। যখন জানতে পারল এই মানুষটার নাতবউ হতে চলেছে, তখন সে খুশিতে প্রায় কেঁদেই দিয়েছিল। কারণ সে কখনোই চায়নি এই মানুষটা এত ভালোবাসা থেকে বঞ্চিত হোক। তারপরও নিজেরও বিয়ে করা খুব শখ ছিল। আর এত ভালো একটা মানুষের নাতবউ হতে পারাটাও ভাগ্যের ব্যাপার ছিল। তাই তো নাচতে, নাচতে রাজি হয়ে গিয়েছিল বিয়ের জন্য। সাথে মানুষটা মিষ্টি, মিষ্টি কথা তো ছিলই। কিন্তু এখন ইচ্ছে করছে কা কচু গাছের সাথে ফাঁসি দিতে। নাচতে, নাচতে বিয়ে করার মজা এখন হাড়ে, হাড়ে টের পাচ্ছে। শিরবাহান খান আবার কথা বাড়ালেন না। বরং নাত বউকে ইশারা করে বললেন, "যাও, যাও, তোমার স্বামীকে গিয়ে চা দাও, নয়তো ঠান্ডা হয়ে যাবে।" আলো হাত থেকে চায়ের দিকে তাকায়। এটা সে নিজের জন্য এনেছিল। একটুও ইচ্ছে করছে না ওই লোকটাকে দিতে। রাতে কি নিষ্ঠুরভাবে তাকে ভিজিয়ে দিয়েছিল। এখন তো মন চাচ্ছে, বলেছে, এই গরম চা ষাঁড়ের মাথার উপর ঢেলে দিতে। তাহলে একটু ভালো লাগতো। তবে আপাতত গুরুজনের কথাই শুনল। আলো মাথা নাড়িয়ে ধীরে পায়ে এগিয়ে গেল তার স্বামীর দিকে। আধার ফোনে এতটাই ব্যস্ত ছিল যে সে খেয়ালই করেনি পিছনে আলো এসে সবে দাঁড়িয়েছে। মেয়েটি মাথা নিচু করে দুহাতে টে বাড়িয়ে দিয়ে কিছু বলার জন্য খুলতে যাবে। তখনই আধার হুট করে পিছনে ঘুরে সামনে পা বাড়ায়। সঙ্গে সঙ্গে আলোর সাথে ধাক্কা লেগে যায়। ফলস্বরূপ গরম চায়ের কাপ এসে সুধা আধারের জায়গা মতো পড়ে গেল। শিট! আধার চেঁচিয়ে ওঠে হঠাৎ করে। এমন হয় আলো হতভম্ব হয়ে যায়। একই সাথে ভয়ও পেল খুব। এই না আবার তাকে থাপ্পড় মেরে দেয়। তাই চটজলদি হাঁটু গেজে বসে নিজের ওড়নার অংশ টেনে আঁধারে ভিজে যাওয়া জায়গাটুকু মুছে দিতে দিতে অস্থির গলায় বলে উঠল, সরি, সরি স্যার, আমি খুব সরি। আসলে বুঝতে পারিনি এমনটা হয়ে যাবে। প্লিজ রাগ করবেন না। সরি। আধার দাঁতে দাঁত পিষে দাদাজানের দিকে তাকায়, যে কিনা এই ভয়ঙ্কর দৃশ্যি দেখা মাত্রই উল্টো পথ ধরে বড় বড় পা ফেলে বাড়ির ভেতরে যেতে শুরু করেছে। আধার চোখ বুজে লম্বা লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো এবং খপ করে এক হাতে মেয়েটার হাত চেপে ধরে হিসিয়ে মিসকালো, "আপনি আমার কোথায় হাত রেখেছেন সেটা একবারও খেয়াল করুন।" স্যারের কথা শুনে আলা হুঁশ ফিরে এলো। সে বড় বড় চোখের সামনে তাকিয়ে চট করে নিজের দুহাতে সরিয়ে নিল। তারপর আর কোনো দিকে না তাকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পেছনে ফিরে দৌড়ে চলে গেল। ছি ছি! সে রাস সে সাত সকাল কামটা করলো কি? সোজা স্যারের আস্তাগফিরুল্লাহ! তওবা তওবা! আলো, তুই আর জীবনেও ভালো হলি না। ছি! এই মেয়ে, এইভাবে দৌড়াচ্ছ কেন? কর্কশ গলায় আওড়ালো আলো। পা জোড়া ফস হয়ে গেল। মাথা তুলে সামনে তাকিয়ে দেখে একজন ভদ্রমহিলা গম্ভীর গলায় দাঁড়িয়ে আছে। ইনি হচ্ছেন খানবাড়ির ছোট বউ তাহমিনা খান, আধার স্যারের ছোট মা, সাথে তার শাশুড়িও বটে। বিয়েটা ঘরোয়াভাবে হলেও সে এই পরিবারের কিছু কিছু সদস্যদের চেনেন। তবে খুবই কম সময়ের সাক্ষাৎ হয়েছেন। আলো মাথা ওড়না দিয়ে সুন্দর করে সালাম দিল। তাহমিনা খান গম্ভীর মুখে সালামের জবাব দিয়ে নতুন বইয়ের আপাদমস্তক পর্যবেক্ষণ করে নিলেন। মেয়েটাকে দেখে বোঝা দায় সে ভার্সিটির ছাত্র। বাচ্চা বাচ্চা লম্বাটে ফর্সা চেহারা রক্তিম হয়ে আছে। হ্যাংলা পাতলা শরীরে আক- আকাশি রঙা সেলোয়ার কামিজ জড়ানো। হাইট 5 ফুট 3 ইঞ্চি হওয়ায় মেয়েটাকে পিচ্ছি পিচ্ছি লাগছে। মনে হচ্ছে সবে কলেজে উঠেছে। তিনি কিছু একটা লক্ষ্য করে শুধালোর, "গোসল করেনি?" শাশুড়ির কথা শুনে আলো আমতা আমতা করলো। সে সকাল কেন গোসল করব মা? আমি তো দুপুরে গোসল করি। তাহমিনা খানের মা বোঝা বোঝা তার বোঝা হয়ে গেল। তিনি মনে মনে অস্থির
নিঃশ্বাস ছাড়ল। তাহলে আধার মেয়েটাকে মেনে নেয়নি। অবশ্য এটা হওয়ারই ছিল। তিনি নিজেকে সামলিয়ে ধীরে কণ্ঠে বললেন, শোনো মেয়ে, তুমি এখন এই বাড়ির বড় বউ। আর এটা তোমার বাপের বাড়ি না যে একদিকে নেচে করে বেড়াবে। সবসময় মনে রাখবে, এটা তোমার শ্বশুর বাড়ি। আমি তোমার ব্যাপারে যতটুকু জানতে পেরেছি ততটুকুই বুঝে গেছি তুমি কেমন মেয়ে। তাই আগে থেকেই সাবধান করে দিচ্ছে। বাড়ির বউ বউয়ের মতোই থাকার চেষ্টা করবে। হয়তো বাড়ির ঝামেলা সৃষ্টি করবে না। আরো চুপচাপ শুনে ভদ্র মেয়ের মতো মাথা নাড়িয়ে বলল, আপনি চিন্তা করবেন না মা, আমি কথাগুলো মনে রাখবো ইনশাল্লাহ। তাহমিনা খান আর কিছু না বলে সেখান থেকে চলে গেল রান্নাঘরের দিকে। আলো আর চোখে ড্রয়িং রুমে চারপাশটায় নজর বুলিয়ে নিজের পেছনে ফিরতেই ঢুক ভড়কে গেল। আধার স্যার এদিকে আসছে। হয়তো ড্রেস চেঞ্জ করার জন্যই। আলো শুকনো ঢেউ গেলে তাড়াহুড়ো করে বিলাসবাহুল সোফার পিছনে গিয়ে লুকিয়ে পড়ল। আপাতত এই বদ লোকের সামনে সে পড়তে চায় না, নয়তো দেখা যাবে নেক্সট গরম চা তার গায়ের উপরই ঢেলে দিয়েছে। তাই সে রিস্ক নিতে চাচ্ছে না। আধার আলোকে দেখেও না দেখার ভান করে রুমে চলে গেল। যত তাড়াতাড়ি সম্ভব দাদাদানকে ম্যানেজ করা এই পাগল মেয়েটাকে হাত থেকে রেহাই পেতে হবে, নয়তো তার বিগত যাওয়ার জীবন আরো বিগড়ে দিবে এই বেয়াদব মেয়েটা। দুপুরের দিকে বাপের বাড়ি এসেছে আলো। আজ রাতটা এখান থেকে পরের দিনের শ্বশুর বাড়িতে যাবে। গতকাল তার বই পার্সোনাল জিনিসপত্র নিয়ে যাওয়া হয়নি, মূলত সেগুলো নিতেই মা ও বাবা সাথে দেখা করার জন্যই এসেছে। দাদাজানের কথা তার সাথে আধারও এসেছিল, তবে তাকে বাড়িতে নামিয়ে কাজের বাহানা দিয়ে চলে গিয়েছে লোকটা। এতে আলো কোনো কিছুই যায় আসে না। সে তো বাড়িতে ফেরা মাত্রই মতিউর রহমানকে ঝাপটে ধরে কাঁদতে কাঁদতে অভিযোগ দিতে ব্যস্ত। তুমি দুনিয়াতে আর কোনো মানুষ পেলে না বাবা? আমার ডিপার্টমেন্টের স্যারের সাথেই আমাকে বিয়ে দিতে হলো। তুমি এটা কেন করলে বাবা? কেন? মতিউর রহমানের বেশ চিহ্নিত দেখা যাচ্ছে। তিনি থমথমে মুখে নিজের সহধর্মিণীকে দিকে তাকালো। আলো রহ আলোয়া রহমান বড় মেয়ের ন্যাকা কান্না দেখে বেশ বিরক্ত। গরম গরম গলায় বলল, বিয়ে করব বলে কেলাবাচ্ছিল শুনি। ভুলে গেলে এই বিয়ে করার জন্য তুমি ইচ্ছে করেই পরীক্ষা ফেল করেছিল, কারণ তোমার বান্ধবীকে ফেল করার পরপরই বিয়ে দেওয়ার হচ্ছিল। তার জন্য তুমিও এই বুদ্ধিটা খাটিয়েছিলে। তাইলে এখন বিয়ের পর এমন মরা কান্না জুড়ে দেওয়ার মানে কি? আলো ফ্যাল ফ্যাল করে কাঁদতে কাঁদতে বলল, তাই বলে ওই হিটলার সালের সাথে বিয়ে দেবে? উনি আমাকে মোটেও সহ্য করতে পারে না মা, লোকটা ভীষণ খারাপ। বড় বোন কথা শুনে ছায়া ফট করে বলে উঠল, কিন্তু আমি শুনেছি তুমি ভার্সিটি আধার স্যারকে ভীষণ জ্বালাও। একবার তো উনার গাড়ির 4 চাকা হাওয়া বের করে দিয়েছিলে আপু। ছোট বোনের কথা শুনে আলো রাগে ধমক দিল, চুপ কর বেয়াদব। ওই লোকটার ব্যাপারে একদম ওকালতি করতে আসবি না, নয়তো আমি বাবাকে বলে দেব তুই কলেজে গিয়ে কাদের দেখে ক্রাশ খেয়ে মটকা মেরে পড়ে থাকিস। ছায়া দমে গেল। ভুলেও আর কিছু বলার প্রতি উত্তরে আলো তার বাবার দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, ও বাবা, বাবা গো, আমি আর বিয়ে করতে চাই না। এইবারের মতো তোমার অবশ মেয়েটাকে ক্ষমা করে দাও। এই যে পিঙ্কি প্রমিস করছি, আর জীবনেও বিয়ের নাম মুখে নেব না। ঢোক ঢোর শিক্ষা হয়েছে। মতিউর রহমান মেয়ের চোখে পানি মুছে দিয়ে শান্ত গলায় বলল, তুমি যেমনটা ভাবছো আধার তেমনটা না মামুনি। ছেলেটা ভীষণ ভালো, হ্যাঁ একটু কথা কম বলে, গম্ভীর স্বভাবে, তাই তোমার এমনটা হয়। তবে মানুষ হিসেবে ছেলেটা লাখে একটা। আমরা অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্তটা নিয়েছি। আর তোমাকেও বারবার বলেছিলাম একবার হবু জামাইয়ে কে দেখো না, কথা বলো না, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো নাই। আচ্ছা, আধার কি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে? আরো নাক টেনে দুদিকে মাথা নাড়িয়ে বলল, না উনি কখনো আমার সাথে কোনো কেন মায়ের সাথে খারাপ ব্যবহার করেন না, শুধু শুধু বকাবকি করে আর ধমকায়। তাহলে সমস্যা কোথায়? আমি ওনাকে পছন্দ করি না বাবা। মেয়ের কথা শুনে হতাশ হয়ে মতিউর রহমান
এই তার বড় মেয়েটা আর সহজে কাউকে পছন্দ করে না। আর যদি একবার পছন্দ হয়ে যায় তাহলে নিজের সবটা দিয়ে আগলে রাখার চেষ্টা করে। মাহবুব রহমান উঠে আলোর পাশে বললেন, মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে বললেন, আমরা বুঝতে পারছি তোমার মনের অবস্থা মামুনি। নতুন নতুন এমনই হবে। ঠিক সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বড় চাচার কথা শুনে আলো দীর্ঘশ্বাস ছাড়ল। আজ তার জন্য সবটা হয়েছে। সে যদি অতিমাত্রা বাড়াবাড়ি না করতো তাহলে এই দিনটা দেখতে হতো না তার। সব দোষ তার। এখন হচ- এখন ইচ্ছে করছে সময় রিপিট করে পিছনে ফিরে যেতে, কিন্তু সেটাও সম্ভব না। তার যে এখন সব পথ বন্ধ। অনেক হয়েছে। এখন আয় তো দেখি, সব তোর সব পছন্দের খাবারগুলো রেঁধেছি, সাথে হালিমও। খাবারের কথা শুনে আলো পেট গুম গুম করে উঠল। সে আবার খাবার পেলে দিন দুনিয়ায় মানুষগুলো ভুলে যায়, সাথে সকল চিন্তা ভাবনাও। সে উঠে বড় চাচির সাথে চলে গেল। তার পিছু পিছু ছায়া, মায়া ও রাহিত গুটিসুটি পায়ে এগিয়ে যায়। মায়া আর ও রাহি তার চাচাতো ভাই বোন। আলোর সাথে সবার সাথে ডাইনিং এ বসে গ- গপাগপ খেতে লাগলো। পেট ঠান্ডা তো তার পুরো দুনিয়ায় ঠান্ডা। বিয়ের ৩-৪ দিন পর ভার্সিটিতে পা রেখেছে আলো। সে বিয়ের আগে ধরেই নিয়েছিল এটাই লাস্ট ক্লাস করে বিদায় নেবে ভার্সিটি থেকে। প্ল্যান ছিল পড়াশোনা আর করবে না। স্বামীকে বলে মিউজিক ক্লাসে ভর্তি হবে, কারণ তার খুব শখ গান গাওয়া। কিন্তু সবকিছু উল্টো গিয়েছে তার। বরের সাথে চুটিয়ে প্রেম করার জায়গায় দিন দুনিয়ে দুপুরে শুরু ধমকাই খেতে যাচ্ছে, সাথে এক্সট্রা লেখাপড়াও ফ্রি। ওই মামা, একদিন কার চিপেছিলি? মারুফের কথা শুনে আলোয় ধ্যান ভাঙলো। সে আনমনে হেঁটে মাঠের দিকে আস্তে আস্তে বিড়বিড় করলো, থাকতে চেয়েছিলাম তো স্বামীর পরিচয়, কিন্তু পরে গেলাম মাইকার চিপায়। এতদিন পর বান্ধবীকে দেখতে পেয়ে ফারহার, শালুক, নির্ঝন ও তামান্না ছুটে এলো। তারা ৫ জন গোল হয়ে ঘিরে ধরে আছে আলোকে। এতে মেয়েরা প্রচুর বিরক্ত হয়। সকাল থেকেই মন মেজাজ একটুও ভালো নেই তার। তারপর ভার্সিটি পা রাখতে না রাখতেই পাঁচ শয়তান গোয়েন্দার মতো জোকে ধরেছে, যেন সে চার আর এরা পুলিশ। কি সমস্যা তাদের? এইভাবে জোকের মতো পিছকে লেগেছিস কেন? আলো চোখ মুখ কুঁচকে বিরক্ত হলো। ফাহাদ উদ্বিগ্ন কণ্ঠে বলল, খবর পেলাম তুই নাকি বিয়ে শাদী করেছিস। শালুকও বলল, আমাদের ছেড়ে তুই একা একা বিয়ে করতে পারলি? পর মুহূর্তে নির্ঝর দাঁত কেলিয়ে বলল, দোস্ত, সুগার ড্যাডিকে বিয়ে করেছিস নাকি? তার জন্য আমাদেরকে জানাসনি? সবার কথা শুনে মারব বিরক্তি কণ্ঠে বলল, আরে ধুরবাল, থাম তোরা। একসাথে এত প্রশ্ন করলে জবাব দিবে কিভাবে? তামান্না এগিয়ে এসে আলোর হাত ধরে চিহ্নিত গলায় জানতে চাইলো, তুই ঠিক আছিস আলো? তোকে দেখে কেমন মনে লাগছে? আলো শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়ল। সে আগে জানতো এরা সবাই জেনে যাবে, আর এরা পিছনে তার ছোট বোন বাম হাত আছে সেটাও জানে। শয়তানটা পারলে পুরো পৃথিবীটা জানিয়ে দিতে সে বিবাহিত। কিরে চুপ করে আছিস কেন? কিছু তো বল। আলো কাঁধে ব্যাগ ঠিক করে বলল, ক্লাস টাইম হয়ে এসেছে, চল। যেতে যেতে সব বলছি। সবাই মাথা নাড়িয়ে হাঁটা দিল সামনের দিকে। আলো কাটে তার বিয়ের কাহিনী বলে গেল। সে চেয়েছিল একেবারে বিয়ে করে বরকে সঙ্গে নিয়ে এসে বন্ধুমহলকে সারপ্রাইজ দেবে। তারপর একদম হুট করে বিয়ে বিয়ে হওয়ার সেভাবে কাউকে বলতে পারেনি। তবুও সে মেসেজ করে বলেছিল, কিন্তু তার কথাটা বিশ্বাস করেনি কেউ, কারণ সে এমন বারে বারে করে থাকে। তাই তো সিরিয়াস বলে কেউই কিছু বিশ্বাস করতে চায় না, স্বয়ং তাকেও না। সবকিছু শুনে ফারাদ বলল, বুঝলাম সব। আচ্ছা, দুলাভাই কবে দেখাবি? আলো এখনো জানায়নি তার বর বর স্বয়ং এই ভার্সিটির ওই হিটলার প্রফেসরটা। আর সে জানতেও চায় না, কারণ ওই লোকটার ব্যাপারে বন্ধুর মহলে সবার কাছে অনেক অনেক গবিষ করেছে। ১৪ গোষ্ঠী ধোয়া থেকে শুরু করে নানান রকম আকাম কুকামও ঘটিয়েছে। সে স্যারকে দেখতে পারে না আজ ওই লোকটার তার স্বামী। ভাবতেও বুকের ভেতরে চিনচিনিয়ে ব্যথা করেছে। তার মতো এত ভালো একটা মেয়ের জীবনে এটাই কি প্রাপ্য ছিল? দীর্ঘ একটা শ্বাস ছাড়ল আলো। বান্ধবীদের সাথে পায়ে পা মিলিয়ে ক্লাসরুমের দিকে যেতে যেতে বলল, বছরখানেক পর হোক, তারপর ভেবে দেখবো। মানে?
কি? মনটাকে খুব সিম্পল শালক। আমার স্বামীর সাথে বছর পর দেখা করব। কেন উনি নেই? বাক্যটি শুনে সবার পা থেমে গেল। একই সাথে অবাক কণ্ঠে বলল, নেই মানে উনি দেশের বাইরে থাকে। বিয়ের পরে চলে গিয়েছে। ফিরবে ১০ বছর পর মেবি। উডার মিথ্যে কথা বলে মনে মনে মাপ চাইল আলো। এদিক দিয়ে নির্জন হঠাৎই হেসে উঠে বলল, তার মানে আমার সন্দেহটা ঠিক। তুইও তুলির মতো বিদেশে থাকা সুগার বডিটাকে বিয়ে করেছিস। সার তার বয়স কত? নিশ্চয় ৬০। ছেলেটার কথা শুনে আলো ভীষণ রেগে গেল। সে কোনোদিনও না কোনো দিকে না তাকিয়ে খ্যাত করে বলল, হ ভাই হ। আমার স্বামীর বয়স ৬০ না ৮০ বছর। মাথা চকচকে টাক, ৫টা দাঁত নাই, বুইড়া থুরথুরে মানুষ। লাঠি ছাড়া চলতেই পারে না, দাড়ি হাঁটু পর্যন্ত। কয়না কুচকুচে চেহারার মাঝে হলদে চোখ, সাথে ৫টা বাচ্চার বাপ। হয়েছে এবার শান্তি। বান্ধবীর এহেন কথা শুনে সবাই বেকুব বনে গেল। তামান্না ফিসফিসে বলল, দিন শেষে একটা বুইড়াকে তোর বিয়ে করতে হলো? হুঁ, কারণ বুইড়া বেটারি বউকে ভীষণ আদর সোহাগ করে। নির্ঝাত দাঁত কিলিয়ে বলল, তোর বরের যা ঝরনা দিলি তাতে মনে হয় ওনার ওনার নাক বল্টু ঠিক আছে। নাট বল্টুর সাথে ওই লোকটার পুরান মাথা তার ছিঁড়ে। আলো বিরক্ত মুখ নিয়ে কথাটা বলে সামনে পা বাড়াতেই খেয়াল করলো এর সবার চোখে বড় বড় করে তাকে পিছিয়ে আছে। সে কিছু বলতে যাবে তখনই তার হুমড়ো করে ক্লাসরুমের ভেতর ঢুকলো। এত আহাম্মক বনে গেল আলো। সে কৌতূহল করে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতেই স্তব্ধ হয়ে যায়। তার থেকে কিছুটা দূর থেকেই আধার চাঁদ দাঁড়িয়ে আছে, তারও রক্তিম চোখে। অজানা ভয়ের আলো সর্বাঙ্গে কেঁপে উঠল। নিশ্চয় এতক্ষণ বলা তার সবকিছু কথাগুলো শুনে নিয়েছে। তাই তো এখন এমন ফেলার মতো তাকিয়ে আছে। সে শুকনো ঢোক গিলে চট করে নজর সরিয়ে নিল মানুষটা। সে অদ্ভুত চাহনি কি ভয়ঙ্কর। ফিজিক্স ক্লাসে একদম শেষের বেঞ্চে বসেছে আলো আর তার বান্ধবী। মূলত সবাইকে নিয়ে স্যার নামক স্বামী থেকে আড়াল থেকে রাখার সামান্য চেষ্টা। নিত্যদিনের নিস্তব্ধতা মাঝে বিরাজ করেছে। কারো মুখে টু শব্দ পর্যন্ত নেই। মেয়েরা আড়ে আড়ে তাকাচ্ছে সামনের ডেস্কের চেয়ারে বসে থাকা স্যারের দিকে। আধারের দৃষ্ট চশমা ভেদ করে বইয়ের পাতার উপর নিস্তব্ধ। আজ নতুন চ্যাপ্টার নিয়ে লেকচার দেবে, সাথে প্রেজেন্টেশনও। দোস্ত দেখ, আর স্যারকে কত হ্যান্ডসাম লাগছে। সাদা শার্ট পুরাই মাখ ফাড়া, ফিসফিসে কথাটি বলে। তার প্রথমে ক্রাশ আধার স্যার। শুধু তার নয়, পুরো ভার্সিটির বেশিরভাগ মেয়েদেরই ক্রাশ। যাদের বয়ফ্রেন্ড রয়েছে তারাও মাঝে মধ্যে লাইন মারতে দুইবার ভাবে না। তবে স্যার কাউকে পাত্তা দেয় না। মেয়েদের থেকে ১০০ হাত দূরে বজায় রেখে চলাফেরা করে। কেউ যদি বেয়াদবি বা বাড়াবাড়ি করার চেষ্টা করে তাহলে তাকে ছেড়েও দেয় না, একদম উচিত শিক্ষা দেয়। সেটা হোক না কেন পরিবার কাছে নোটিশ দিয়ে। দেখতে মাখন হলেও কিন্তু ভেতরে ভীষণ তিতা ফারক। তামান্না বই বের করতে করতে বান্ধবীর উদ্দেশ্যে বলল, পিছনে বেঞ্চ থেকে আলো সবটা শুনতে পাচ্ছে। সে আলোর কান দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে জন্য শিমুল চুপচাপ বসে আছে, খাতা কলম বের করে। তাদের থেকে কিছুটা দূরে সরিয়ে আলো সারিতে মারুফ ও নির্ঝান বসে আছে। একটু পর স্যার লেকচার দিতে শুরু করবে। সবাই মনোযোগ সহকারে শুনছে ও জরুরি বিষয়গুলো নোট করে নিচ্ছে। বেশিক্ষণ পর লেকচার শেষ হতে সবাইকে আগামী কাল প্রেজেন্টেশন করে নিয়ে আসতে বলা হলো। আধার এক পলক হাত ঘড়ির দিকে তাকিয়ে সবটা শটাং হয়ে উঠে দাঁড়ালো। তারপর গম্ভীর কণ্ঠে একজনের উদ্দেশ্যে বলল, আলো কাম হিয়ার। স্যারের ডাকে ভ্যাবাচাকা খেয়ে গেল আলো। সকালের দৃষ্টি এখন লাঞ্চ ব্রেঞ্চ। আলো শুকনো ঢোক গিলে চুপচাপ উঠে সামনে এগিয়ে যায়। জি স্যার। আধার আলোর দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে একটা প্রশ্ন করে। আইনস্টাইনের স্পেশাল রিলেটিভ অনুযায়ী যদি দুটি বস্তু আলোর কাছাকাছি বেগে বিপরীত দিকে যায় তবে তাদের অপেক্ষিত বেগের সূত্রটির বোধ লিখে দেখাও। আলো পড়ালেখা খারাপ না, সেও খুব ভালো স্টুডেন্ট ছিল, তবে সেটা ভার্সিটির ওঠার পর্যন্ত। এখন ঘাড়ে শয়তান চাপা, ফলে পড়াশোনা ঠিক মতো করে না।
কোনোভাবে পরীক্ষার আগে রাতে পড়ে টেনে টেনে পাশ করে যেত। কিন্তু সেটা একবার ভালো করে মুখস্থ করে সেটা সহজে ভুলে যায় না। সে জোর শ্বাস নিয়ে মাথা নাড়িয়ে ডেস্কের উপর থেকে উম ব্ল্যাক মার্ক পেন তুলে হার্ডবোর্ডের উপর লিখতে শুরু করলো। আধার চোখে চশমা ঠিক করে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে বোর্ডের দিকে। সে জানে মেয়েটা সঠিক উত্তর লিখতে পারবে না। ফেলটুসি মেয়ের থেকে এর চেয়ে বেশি আর কি বা আশা করা যায়। কিন্তু তাকে অবাক করে দিয়ে আলো প্রশ্নের সঠিক উত্তর জবাব দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিল। আধার কপাল কুঁচকে কয়েকবার ভুল করার ধরার চেষ্টা করেও পারল না। সে বাম হাত ভ্রু উঁচিয়ে আরেকবার প্রশ্ন ছুড়ল। ভার্চুয়াল ডিস ডিসপ্লেসমেন্ট ব্যবহার করে ডি আলেমবার্টের নীতিটি বোর্ডে লেখো এবং এটি থেকে ল্যাগ্রেঞ্জিয়ান সমীকরণ কিভাবে আসে তা শুরু ধাপটি দেওয়া হলো। আলোর মুখ কালো হয়ে গেল। সে বুঝতে পারছে তাকে একটা কঠিন কঠিন প্রশ্ন ইচ্ছে করেই করেছে, যেন সবার সামনে তাকে নাস্তানাবুদ করে করতে পারে এর বদলাটায়। কিন্তু এখন সে কি উত্তর লিখবে এটা জবাব পেয়েও এলো মস্তিষ্কের ভেতর আসছে না। আলোকে থ মেরে দাঁড়িয়ে থাকতে দেখে আধার মনে মনে বাঁকা হাসলো। রাম কবে ডেস্কের সাথে হেলান দিয়ে দুহাত প্যান্টের পকেটে খুঁজে বলল, ইউ আর ট্রেনিং টু লং। আলো রহমান, স্যার আমি উত্তর ভুলে গিয়েছি। আলো সোজা সাপটা জবাব দিল, তার মানে তুমি বলেছো উত্তরটা লিখতে পারবে না? আলো মাথা নাড়িয়ে বলল, জি। আধা সোজা হয়ে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, ওকে ফাইন, বাট শান্তিস্বরূপ আগামীকাল 3টে প্রেজেন্টেশন কমপ্লিট করে নিয়ে আসবে। গট ইট। স্যারের এখানে কথা শুনে আলো চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম। যেখানে একটা প্রেজেন্টেশন করতে নাজেহাল অবস্থা হয় সেখানে 3টে, তাও এক রাতে, অসম্ভব। সে কিছু বলতেও যাবে তার আগে ক্লাস টাইমে শেষ ঘন্টা বেজে উঠল। আধার নিজের জিনিসপত্র নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে যেতে যেতে সবার উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলল, those who fail to complete their presentation by tomorrow will be assigned our trips high project as our painting, all with external lab classes. আর বেশি ক্লাস না থাকায় ভার্সিটি থেকে বেরিয়ে এলো সবাই। তখন বাজে দুপুর 2টা। টিফিনের সময় ক্যান্টিনে গিয়ে হালকা পাতলা নাস্তা করেছে সবাই মিলে। নাস্তার ধারে হাঁটতে হাঁটতে নির্জন আলোয় উদ্দেশ্য বলল, দোস্ত বিয়ে তো করে নিলে, এখন ট্রিট দে আমাদের, নয়তো দুলাভাইকে দেখা। আলো চোখ মুখ কুঁচকে নির্ঝনের পিঠ শক্ত করে থ মেরে দাঁতে কিরমির করে বলল, ওই শালা, তুই এত খাদক কেন রে? 1 সপ্তাহ আগে না তোরে খাওয়াইয়া দিয়েছিলাম আমাদের বাসায়, তখন হাঁড়ি হাঁড়ি বিরিয়ানি পোলাও খেয়ে পেট ভরে নাই। নির্ঝান পিঠ ভার ডলতে ডলতে মিনমিন করে বলল, পেট ভরলেও মন ভরে নাই। তামান্না মুচকি হেসে বলল, বিয়ের উপলক্ষে আমাদের ট্রিট দিলে মন্দ হয় না। আমরা সবাই না হয় দোয়া করে নিব যেই দুলাভাই তাড়াতাড়ি তোর কাছে ফিরে আসে, আর আদরে আদরে ভরিয়ে দেখ। কথা শুনে সবাই হু হু করে হেসে উঠল। আরো তপ্ত শ্বাস ফেলে ব্যাগ থেকে নিজের ফোনটা বের করে বিকাশ থেকে চেক করে নিল। আছে 10,000-এর মতো টাকা। এতগুলো তার ঈদ সালামি সহ জমিয়ে রাখা টাকা। কাছেও কিছু টাকা রয়েছে বাবার চাঁদা চাচা দেওয়া, সেগুলো এই কয়দিনে টুকটুক করে খরচ করে চলেছে। আলো ফোন রেখে সবার উদ্দেশ্যে বলল, ওকে সোয়াল, আজ তোদের সবাইকে আমার স্বামীর পক্ষ থেকে ট্রিট দেব, তাও সুলতান ডাইনের কাচ্ছি। মুহূর্তেই সবাই খুশি হয়ে গেল। 3টা রিক্সা দাঁড় করিয়ে 6জন উঠে পড়ল। সবাই উঠতে নিজে নিজে রিক্সায় ছুটতে শুরু করলো। কথা মতো আলো সবাইকে ট্রিট দিল। সবাই হাসি ঠাট্টা গল্প গুজবের মধ্যে পেট পুড়ে খেয়ে দেয়ে কিছু ছবি তুলে বাহিরে এলো। নির্ঝান ও মারুফের তরফ থেকে আইসক্রিম, চকলেট, প্লেট সবই। নিজেদের বাড়িতে ফেরার উদ্দেশ্যে সবাই বিদায় জানিয়ে রিকশায় উঠে পড়ল। বাড়িতে ফিরতে ফিরতে বিকেল হয়ে যায় আলোর। মেইন বোর্ডে জ্যামে আটকে যাওয়ার জন্য লেট হয়ে যায়। ঢাকা শহরে জ্যাম মানেই ঝামেলা। খান বাড়িতে সামনে এসে রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে ভেতরে প্রবেশ করলো।
দুপুর করা রোদ্দুরের জন্য মেঘে একাকার হয়ে গেছে। লাস্ট কবে বৃষ্টি হয়েছিল সেটা ভুলতে বসেছে এক প্রকার। আলো খুব করে চায় বৃষ্টি হোক। তার ভীষণ পছন্দ বৃষ্টি। শেষবারে ছোট বোনের সাথে বৃষ্টির বিশাল করেছিল বাগানে, কিন্তু এখন চাইলেও সেটা করতে পারে না। কোথাও না কোথাও আলো এখন খুব খারাপ লাগে। না চাইতেও পরিবার ছাড়া থাকলে খুব কষ্ট হয়। সে এখন একটু হলেও উপলব্ধি করতে পারছে বাপের বাড়ি ও শ্বশুর বাড়ির মধ্যে ঠিক কতটা তফাৎ। আলো দীর্ঘশ্বাস ছেড়ে ওনার দিকে ঘামার্তক চেহারা মুছে কলিং বেল চাপলো। কয়েকবার বাজতেই শেফালি চাচি দরজা খুলে দিলেন। এতক্ষণ কোথায় ছিলে? ক্লাস ক্লান্ত শরীরে টেনে টুনে ভেতরে প্রবেশ করতে তাহমিনা খান গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন। তিনি ড্রয়িং রুমে বসে থেকে চা খাচ্ছিলেন এবং জ্যোতির সাথে কথা বলছিল। জ্যোতি ওনার বোনের বড় মেয়ে। আলো এক পলক তাকিয়ে ধীরে কণ্ঠে বলল, বিয়ের কথা শুনে বন্ধুর মহলে সবাই জিদ ধরেছিল টিট নেওয়ার জন্য। ওদেরকে টিট দিয়ে ফেরার পথে জ্যামে আটকে যায় মা, তাই দেরি হয়েছে। বিয়ে হতে হতে না হতেই স্বামীর টাকা উড়ানো শুরু করে দিয়েছো বা। আলোর কথা শেষ হতে মাঝখান থেকে জ্যোতি কথাটি বলে ওঠে। আলো কিছু বলতে যাবে তখনই তাহমিনা খান বলে ওঠে, ফ্রিতে স্বামীর টাকা পেয়েছো মানে এই না যে অহেতুক খরচ করে বেড়াবে। আমার ছেলে দিনরাত কষ্ট করে টাকা ইনকাম করে, আর তুমি সেখানে আজাইরা খরচ করে বেড়াচ্ছ। এরপর থেকে টাকা খরচ করার আগে হিসেব করে চলবে, নয়তো কয়েকদিন পর সংসার রসাতলে যাবে তোমার অতিরিক্ত খরচের জন্য। শাশুড়ির কথা শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় আলো। সে এখন পর্যন্ত ওই লোকটার এক পয়সাও খরচ করেনি। বিয়েতে যা টাকা পেয়েছিল সবটাই রেখে দিয়েছে। তার নিজের কাছে যতটুকু ছিল ততটুকু দিয়েই চলেছে। এমনকি আজ বিকেশ থেকে টাকা বের করে সবাইকে টিট দিয়েছে, যেখানে মানুষটা তার বকাবকি ধমকাধমকি ছাড়া আর কিছুই দেয়নি। সেখানে সে নাকি অহেতুক স্বামী টাকা খরচ করেছে। হাস্যকর ব্যাপার। তবে তার খুব খারাপ লাগছে। কখনো টাকা পয়সা নিয়ে এমন পরিস্থিতিতে পড়তে হয়নি। আর এখন দোষ না থাকা সত্ত্বেও কথা শুনতে পারছে। আলো জোরে শ্বাস নিয়ে শান্ত গলায় বলল, আপনি ভুল বুঝেছেন মা। আমি আপনার ছেলের এক টাকাও খরচ করিনি। যা খরচ করেছি ওসব আমার জমানো টাকা ছিল। আর হয়েছে থাক। আমার অজুহাত দিতে হবে না। এখন তুমি আসতে পারো। আলোকে সম্পূর্ণ কথাটা শেষ করতে না দিলে বিরক্তিকর কণ্ঠে তাহমিনা খান বলে উঠলেন। আলো আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে চুপচাপ চলে গেল নিজেদের রুমে। দিন যত যাচ্ছে ততই তার দমটা বন্ধ হয়ে আসছে ভারী। আপনাকে আম্মু ডাকছে। আলো লম্বা একটা গোসল নিয়ে টেবিলে বসে থেকে ল্যাপটপে স্যার নামক স্বামী দেওয়া প্রেজেন্টেশনের স্লাইড তৈরি করেছিল। তখন পিছু থেকে বাক্যটি শুনতে ঘাড় ঘুরিয়ে দেখে তার ননদ তিথি দাঁড়িয়ে আছেন। মেয়েটা চট্টগ্রাম ভার্সিটিতে পড়ে এবং ওখানে হোস্টেলে থাকে। মায়ের মাসে দুই একবার করে বাড়িতে আসা যাওয়া করে। তার থেকে 1 বছরের ছোট হবে। বড় ভাইয়ের বিয়ের জন্য এসেছে। আগামীকাল চলে যাবে আবার। তার সাথে একটু পরিচয় হয়েছে। মেয়েটা দেখতে যেমন সুন্দর তেমন নম্র-ভদ্র, ভীষণ শান্তশিষ্ট একটা মেয়ে। আলোয় মুচকি হেসে বলল, তুমি যাও, আমি আসছি। তিথি মাথা নাড়িয়ে চলে গেল। আলো ল্যাপটপ বন্ধ করে মাথায় ওড়না দিয়ে বাহিরে যায়। মা আমাকে ডেকেছেন। ঘড়ির কাঁটায় 5টা ছুঁই ছুঁই। ড্রয়িং রুমের সোফায় বসে থেকে শেরভান খান চা খাচ্ছে এবং পত্রিকা পড়েছেন। সকালে পড়া হয়ে ওঠেনি, তাই এখন অবসর সময়ে পড়েছেন। তাহমিনা খান ও শেফালি রান্নাঘরে সবার জন্য নাস্তা তৈরি করেছেন। তখন আলো এসে শাশুড়ির উদ্দেশ্য ধীরে কণ্ঠে বলেন, তাহমিনা খান পান্তা পাস্তা নাড়াচাড়া করতে করতে গম্ভীর কণ্ঠে বললেন, তুমি যে এই বাড়ির বউ সেটা ভুলে গিয়েছো? না। কেন? তাহলে সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকো কেন? সংসারে কোনো কাজকর্ম নেই নাকি বাপের বাড়ির মতো এখানেও শুয়ে বসে থেকে দিন পার করবে? আলো থমথমে মুখে বলল, কি কাজ করতে হবে বলুন মা, আমি এক্ষুনি করে দিচ্ছি। বেসিংয়ে রাখা সমস্ত থালা বাসনগুলো পরিষ্কার করো। আর হ্যাঁ, ভুলেও কিছু ভেঙো না যেন। আলো কিছু না বলে
বেসিংয়ের দিকে এগিয়ে যেতেই লাগলো। তখন শেফালি বলে উঠল, নতুন বউ, আপনারে খাড়ান, মুই সব পরিষ্কার করে দিতাছি। কাজের লোকের কথা শুনে তাহমিনা খান চোখ গরম করে তাকালেন। আলো মুচকি হেসে বলল, চাচি, আপনারে সবজি সাবধানে কাটুন, আমি এগুলো কাটছি। তারপর আলো ধীরে ধীরে ওর সাবধানে সবকিছু ধুয়ে মুছে সুন্দর করে সাজিয়ে রাখলো। হাতে হ্যান্ড ওয়াশ করতে করতে জানতে চাইলো, আর কি কিছু কিছু করতে হবে মা? আজ রাতে সব রান্না তুমি করবে? রান্না করার কথা শুনে আলো চুপসে গেল। তার কখনো রান্নাঘরে যাওয়ার প্রয়োজন হয়নি। সবার আদরের মেয়ে ছিল কি না নুডলস, পাস্তা, আমলেট ও কফি পর্যন্ত রান্না জানে। তাই সে কিচেনের টাওয়ালে ভেজা হাত মুছে শাশুড়ির পাশে এসে দাঁড়িয়ে আমতা আমতা করে বলল, আসলে মা, আমি তেমন একটা রান্না করতে পারি না। তবে আপনি যদি শিখিয়ে দেন তাহলে আমি কাল থেকে রান্না করব। কারণ আমি চাচ্ছি না আমার জন্য খাবারগুলো নষ্ট হোক। আলোর কথা শুনে তাহমিনা খান চোখ দুটো বড় বড় করে তাকালো। জিজ্ঞেস করলো, তুমি সত্যি রান্না জানো না? আলো দুই দিকে মাথা নাড়িয়ে বলল, না বুঝালো, যেটা পারে না সেটা নিয়ে মিথ্যে বলে লাভ কি? দরকার হলে সে আস্তে ধীরে সবকিছু শিখে নেবে। আলো ভেবেছিল তার শাশুড়িমা হয়তো এটা নিয়ে তেমন রিয়াক্ট করবে না, কিন্তু তিনি তাকে ভুল প্রমাণ করে দিয়ে চুলা বন্ধ করে দ্রুত বেরিয়ে গেলেন রান্নাঘর থেকে। বাবা, আপনি এই কোন মেয়েকে নাত বউ করে নিয়ে এসেছেন? ছেলের দ্বিতীয় বউয়ের কথা শুনে শেরভান খান মুখ তুলে তাকিয়ে জানতে চাইলেন, কি হয়েছে ছোট বৌমা? হঠাৎ এমন প্রশ্ন করছো কেন? এমন প্রশ্ন করবা না তো আর কি করব বাবা? আপনি কেমন মেয়েকে আমার ছেলের বউ বানিয়েছেন, যে মেয়ে কিনা সামান্য রান্নাটুকুও করতে পারে না, আর সেই মেয়ে খানবাড়ির বড় বউ। এটা হওয়া আদৌ যোগ্যতা ছিল ওই মেয়ের? মুখের সামনে কথা বলো বৌমা। কার ওর যোগ্যতা আছে কিনা নেই সেটা আমাকে শেখাতে আসো না। শেরবাহান খান গম্ভীর মুখে বাক্য সুরে। তৎক্ষণাৎ সবাই ড্রয়িং রুমে হাজির। তাহমিনা খান তাচ্ছিল্য সুরে বললেন, একটা বাহিরের মেয়ের জন্য আপনি আমার সাথে এমন ব্যবহার করেছেন? বাবা, তুমি যাকে বাহিরের মেয়ে বলেছো সে আমার বড় নাত বউ, করা একমাত্র বউ, আমার আদরের নাত বউ আধার। কিছুক্ষণ আগে বাড়ি ফিরে রুমে গিয়ে শাওয়ার নিয়ে বেরিয়েছে। ড্রয়িং রুম থেকে চেঁচামেচির আওয়াজ শুনে রুম থেকে বেরিয়ে এলো। তখনই তার নজর সর্বপ্রথম গিয়ে পড়ল অদূরে দাঁড়িয়ে থাকা রমণীর এক জোড়া অস্ত্রশক্তি নয়নের দিকে। আধার দৃষ্টি সরিয়ে তাহমিনা খানের দিকে নিস্তব্ধ করে শান্ত গলায় জানতে চাইল, কি হয়েছে? আপনি এত রেগে রয়েছেন কেন? কোনো সমস্যা? এবাড়ির বউ রান্না জানে না, তাকে বলার পর সে উল্টো আমাকেই হুকুম করে রান্না করার জন্য। তুমি তো জানো আমার বাতের ব্যথা হয়েছে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। সেখানে ওই মেয়ে আমাকে সাহায্য করার করার বাদ দিয়ে শুনে বসে থেকে দিন পার করেছে। তুমি বলো, এভাবে চলে সংসার? কিভাবে চলবে? আধার কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল, আগে যেভাবে সংসার চলেছে সেভাবে না হয় চলবে ছোট মা। ও রান্না জানুক আর না জানুক এতে কোনো সমস্যা নেই। রান্না করার জন্য শেফালি চাচি রয়েছে তো। তবুও যদি আপনি চান বাড়ির বউ রান্না করবে, তাহলে ওকে কিছুটা সময় দিন সবকিছু শিখে নেওয়ার জন্য। আমরা শুরু থেকে কেউই সবকিছু শিখে শিখে পড়ে আসি নাই। তিথি যেমন আমাদের বাড়ির আদরের মেয়ে, ঠিক তেমনি আলো তার বাড়ির আদরের মেয়ে। আপনি যেমন তিথিকে রান্নাঘরে যেতে দেন না, তেমন তার মাও তাকে যেতে দিত না। এটা একদম স্বাভাবিক বিষয়। আপনি আশা করছি আমি আলোকে সময় দিবেন সবকিছুতে মানিয়ে নেওয়ার জন্য। কিছু ভুল করলে শুধরায় দিয়ে শিখিয়ে দেবেন। আপনি না পারলে শেফালি চাচিকে বলবেন, উনি সব শিখিয়ে দেবেন। আলো এক মুহূর্তের জন্য ভেবেছিল তার শাশুড়ির মতো হয়তো এখন ওই মানুষটাও তাকে কথা শোনাবে, কিন্তু তার পক্ষে নিয়ে এভাবেই যে প্রতিবাদ করবে সেটা কখনোই ভাবতে পারেনি। ঠিক তেমনি তাহমিনা খানও ভাবতে পারেনি। তিনি তাচ্ছিল্য সুরে বললেন, বিয়ে করতে না করতে মাকে পর করে দিলে আপনি ভুল ভাবছেন। আমি জাস্ট ফার্স্ট তুলে ধরেছে।
এই সামান্য রান্নার বিষয় নিয়ে খানবাড়িতে ঝামেলা শোভা পায় না। আর আপনি খুব ভালো করেই জানেন, আমি সবসময় ঝামেলা এড়িয়ে চলি। বাড়িতে কোনো বিষয় অশান্তি হোক সেটা একদম চাই না। তবুও যদি আপনার এমন করেন তাহলে বলুন, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এসব ড্রামা দেখার মোটেও ইচ্ছে নেই। তাহমিনা খান কিছু না বলে হনহন করে নিজের রুমে চলে গেলেন। উনার পিছু পিছু যতিও তিথি যায়। নাতির কথাগুলো শুনে আজ বেশ খুশি হয়েছে শেরবাহান খান। তবে সেটা মুখে প্রকাশ করল না। চুপচাপ বসে থেকে ঠান্ডা চাপে চায়ের কাপে চুমুক দিয়ে খবরের কাগজ দৃষ্টি রাখলেন। আলো আড়ালে ওড়না দিয়ে চোখের পানি মুছে পিছনে ফিরে রান্নাঘরের দিকে পা বাড়াতে আধার গম্ভীর কণ্ঠে উঠল, আগামী আগামীকাল যদি প্রেজেন্টেশন খারাপ হয় তাহলে আপনাকে 10 তলা থেকে টুপ করে ফেলে দেব মিস কালো। তখন হাসপাতালে বেডে শুয়ে থেকে রান্নাবান্না করবেন। রাত বাজে 10:30টায়। নিস্তব্ধ রুমের মাঝে পড়ার টেবিলে বসে থাকা কাজ করছে আলো। তখন সে রান্না করতে চাইলেও শেফালি চাচি করতে দেয়নি, নিজেও আর জোর করেনি। নয়তো দেখা যেত হাত পা পুড়িয়ে বসে আছে। তার মধ্যে স্যারের হুমকি তো ছিলই। সে আর যাই হোক, ওই লোকটাকে এসব ব্যাপারে মোটেও বিশ্বাস করে না। তবে আজ সন্ধ্যায় ঘটনার জন্য বেশ মন খারাপ তার। কোথাও না কোথাও নিজের ওপরই বড্ড রাগ হচ্ছে। ফাঁকি নিয়ে যদি রান্নাবান্না শিখে নিত তাহলে হয়তো এমন পরিস্থিতিতে পড়তে হতো না। সবই কপাল। আলো দীর্ঘশ্বাস ছেড়ে স্নাইড বানাতে মনোযোগ দিল। অলরেডি দুইটা শেষ পথে। আরেকটি হয়ে গেলে প্রেজেন্টেশন কমপ্লিট। তারপর নাক ডেকে আরামায়েশে ঘুম দেবে। মাথাটাও বড্ড ব্যথা করছে। আধার কিছু কাজের জন্য বাহিরে গিয়েছিল। বাড়িতে ফিরতে ফিরতে 11:30টায় বেজে যায়। ড্রয়িং রুমে প্রবেশ করতে তিথি ছুটে এলো। আধার নিয়ে আসা ফুচকা, ভেলপুরি, কাবাব ও আইসক্রিমগুলো ছোট বোনের হাতে দিয়ে ধীরে কণ্ঠে বলল, কাল রাতে তোকে চট্টগ্রাম ড্রপ করে আসবনি। তিথি অনেক খুশি হলো। আধার আর কিছু না বলে দোতলায় সিঁড়ি বেয়ে উঠতে জ্যোতি ডেকে উঠল, আধার ভাই, আমার ফুল কই? আধার পিছনে না ফিরে উপরে উঠতে উঠতে গম্ভীর কণ্ঠে জবাব দিল, মনে নেই। জ্যোতি মুখটা চুপসে গেল। তিথি ডাইনিং এসে খাবারগুলো প্লেটে সরিয়ে রাখতে রাখতে বলল, তুমি হাজারবার বললেও ভাইয়া ফুল এনে দেয় না তোমাকে। তবুও তুমি কেন বারবার ওইটাই চাও আপু? জ্যোতির একটা চেয়ার টেনে নিয়ে এসে বলল, আমার না খুব শখ তোর ভাইয়ের হাত থেকে ফুল নেওয়ার। তোমার শখ শখ থেকেই যাবে, পূর্ণ আর হচ্ছে না। কারণ এখন ফোন নিয়ে এলেও সেটা ভাবিকে দেবে, তোমাকে কেন দেবে? হুঁ, ভুলে যাস না তোর ভাইয়ের এই বিয়েতে মত নেই। শুধুমাত্র তোর দাদাজানের জন্য ওই মেয়েকে বিয়ে করতে বাধ্য হয়েছে। কিছুদিন যাক, তখন দেখবি আদার ভাইও মেয়েটাকে ডিভোর্স দিয়েছে। তিথি হাত জোড়া থেমে গেল। সে জ্যোতির দিকে উদ্দেশ্য অবাক কণ্ঠে বলল, মানছি ভাইয়ার মন নেই, তাই বলে ডিভোর্স? আমার মনে হয় না বড় ভাইয়া এমনটা করবে। কারণ দাদা যান এটা কখনোই দিবেন না। সময় বদলে দেবে কে সঠিক উম বেশ সঠিক। আধার রুমে প্রবেশ করে দেখতে পেল আলো টেবিলের উপর মাথা ঠেলিয়ে ঘুমিয়ে আছে। এটা দেখে বেশ বিরক্ত হলো। এই মেয়েটা যেখানে সেখানেই ঘুমিয়ে যায়, তারপরও ঘুমের কোনো ছিঁড়ি নেই। সে নজর সরিয়ে গায়ে থাকা শার্ট খুলে আলমারি থেকে টি শার্ট ও ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। দাদাজান ছোট মা খেয়েছে? তিথি ভাইয়ের প্লেটে ভাত বেড়ে দিতে দিতে বলল, হ্যাঁ সবাই খেয়েছে, শুধু ভাবি বাদে। আধারের কপাল কুঁচকে গেল। সে কিছু জিজ্ঞেস করবে তা আগে জ্যোতি চোখ মুখ কুঁচকে বলল, নাও শুরু হয়ে গেছে মেয়েটার নাটক, যত সব। তিথি আর চোখে খেয়াল করলো তার ভাইয়ের চেহারা একদম স্বাভাবিক। ধীরে কণ্ঠে বলল, ভাবি বলেছি প্রেজেন্টেশন কমপ্লিট হওয়ার পর এসে খেয়ে যাবে, কিন্তু তার আগেই ঘুমিয়ে গিয়েছে, তাই আর উনাকে ডিস্টার্ব করিনি ভাইয়া। আধার কিছু না বলে চুপচাপ খেতে শুরু করলো। জ্যোতি রান্নাঘর থেকে পায়েসের পাত্র নিয়ে এসে টেবিলের উপর রেখে এক গাল হেসে বলল, তোমার পছন্দের ডেজার্ট তৈরি করেছি আধার ভাই, খেয়ে বলো কেমন হয়েছে। মিষ্টি খেতে ইচ্ছে করছে না আধার স্বাভাবিক গলায় বলে,
সেটা শুনে জ্যোতির হাসিটা গায়েব হয়ে গেল। সে কিছু না বলে চুপচাপ ওখান থেকে চলে গেল। মনে মনে বিড়বিড় করে বলল, আমিও দেখব তুমি কতদিন আমাকে ইগনোর করতে পারো আধার ভাই। আজ হোক কিংবা কাল তোমাকে আমি নিজের করেই নিব। আধার খাওয়া শেষ করে একটা প্লেট খাবার সরিয়ে নিয়ে উপরে চলে গেল। তিথি বসে থেকে পায়েস খেতে খেতে ভাইয়ের যাওয়ার পথের দিকে তাকিয়ে থেকে মুচকি হাসলো। চোখ মুখে পানি পড়তেই ধরফরিয়ে উঠল আলো। মেয়েটা এতটাই হকচকে গিয়েছিল যে চেয়ার নিয়ে উঠে ঠাস করে নিচে পড়ে গেল। আলো হতভম্ব হয়ে কোমরে চেপে ধরে সামনে দাঁড়িয়ে থাকা স্বামীর দিকে তাকায়। পরিস্থিতি বুঝতে কিছুটা সময় লাগে, কিন্তু যখন বুঝতে পারলো তখনই রাগ চেঁচিয়ে উঠল, এই আপনার সমস্যা কি? আমার ঘুমের সাথে আপনার এত শত্রুতা কেন? আধার টেবিলের ওপর প্লেট রেখে ধীরে কণ্ঠে বলে, খাবার খেয়ে তারপর ঘুমাও। আলো কিছু বলতে গেলেও থেমে গেল। সোজা হয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, ভালো করেই তো ডাকতে পারতেন। শুধু শুধু রাগ রাত বিরেতে ভিজিয়ে দেন। আধার একজন ভেজা মুখশ্রী নিয়ে তাকিয়ে বিছানা যেতে যেতে বলল, এক গ্লাসের জায়গায় এক বালতি পানি ভিভাট করতে। আলোর দাঁত কিরমির করলো, মনে মনে বলল, সারা তোকে যদি গোবরের পানিতে চুবিয়ে না দিয়েছে, তাহলে আমি আলো রহমান নেই। এইসব বিড়বিড় করতে করতে তোয়ালে দিয়ে চোখ মুখ মুছে ওয়াশরুমে যেতে হাত ধুয়ে নিচে এসে নিচ থেকে চেয়ার টেনে তুলে বসে পড়ল। খিদের জন্য তার পেট জ্বলে যাচ্ছে। কখন যে ঘুমিয়ে গেছে বুঝতে পারেনি। তবে এখন সব ইঁদুরগুলো পেটের মধ্যে তাণ্ডব শুরু করে দিয়েছে। আরো চুপচাপ খাবার খেয়ে নিল। প্লেট গুছিয়ে রেখে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে রুমের লাইট নিভিয়ে ডিম লাইট জ্বালিয়ে দিল। ততক্ষণে আধার ল্যাপটপে নিজের কাজে শেষ করে শুয়ে পড়েছে। আলো এখনো ভূতের মতো দাঁড়িয়ে আছে। মূলত সে ভাবছে আজ কোথায় শোবে। এই কয়দিন সোফা থেকে পড়তে পড়তে তার পিঠে কোমরে 12টা বেজে গেছে। এভাবে চলতে থাকলে তার শরীরের আস্তে একটা হাড্ডিও থাকবে না। ওইদিকে বদমাইশ লোকটা কি শান্তিতে ঘুমাচ্ছে, অথচ সে কষ্ট করছে। আলো আজ ঠিক করে নিয়েছে, এখন সে থেকে বিছানাটাই থাকবে। তার সাথে শুয়ে যদি ওই লোকটার অসুবিধা হয়, তাহলে তিনি না হয় সোফাতে ঘুমাবে। তবুও সে আর নিজে শরীরে কষ্ট দেবে না। অনেক ছাড় দিয়েছে, এখন আর না। আলো টুক করে নরম তুলতুলে কমফোর্টার মধ্যে ঢুকে গেল। আহা কি আরাম! কতদিন পর নরম বিছানায় শুয়েছে। আজ একদম রিল্যাক্সে ঘুমাবে। তারপর যা হয় সকালে দেখা যাবে। ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে যায়। নিজের শরীরের উপর ভারী কিছু অস্তিত্ব টের পেয়ে ঘুম হালকা হয়ে গেল আধারের। সে পিট পিট করে চোখ মেলে তাকাতে হাম্মক বনে যায়। আলো তাকে কোল বালিশের মতো হাত পা পেঁচিয়ে ধরে বেঘোরে ঘুমাচ্ছে। মেয়েটার মাথায় তার নগ্ন বুকের মাঝে। আধার কিছুক্ষণ বিস্ময়ে তাকিয়ে থেকে মেয়েটাকে নিজের কাছ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। ওইদিকে আলো ঘুমের ঘোরে আরো শক্ত করে জড়িয়ে ধরে বিড়বিড় করলো, ও কোল বালিশ, তুই আজ এত নড়ছিস কেন? আমাকে একটু শান্তিতে ঘুমাতে দে, নয়তো তোকে রাস্তায় ফেলে আসবো। আধার বিরক্তি কণ্ঠে বলল, আমি তোমার কোলবালিশ না, জলদানতো একটা মানুষ। ছাড়ো আমাকে অসভ্য মেয়ে। আলো কান অবধি কথাগুলো আদৌ পৌঁছেছে কিনা সন্দেহ। সে তো নিজের ডান পা সারের পেটের ওপর তুলে দিয়ে আরামাসে ঘুমাচ্ছে। আধারের ধৈর্য বাঁধ ভেঙে গেল। সে একটু শক্তি খাটিয়ে খাটিয়ে নিজের থেকে আলোকে দূরে সরিয়ে দিল। এই মেয়ে ঘুমানোর স্টাইল সাংঘাতিক। আদার ফোঁস করে তপ্তশ্বাস ফেলে উবু হয়ে বালিশের মুখ বুজলো। একটু পর অনুভব করলো তার উঠোন পিঠের উপর একজোড়া কোমর পায়ের অস্তিত্ব। কি নানু ভাই, আজ সকাল সকাল মুখটা অমন পেঁচার মতো করে রেখেছো কেন? চোখ মুখও ভীষণ লাল হয়ে লাগছে। রাতে ঘুম হয়নি? সিঁড়ি বেয়ে নিচে নামতে নাতিকে দেখে শেরবাহান প্রশ্নই ছুড়ে দিলেন। আধারের আজ মন মেজাজ একদম ভালো নেই। এর পিছনে ওই মেয়েটাই রয়েছে। সারা রাত একটুও তাকে শান্তি মতো ঘুমাতে দেয়নি। দূরে সরিয়ে দিলে আবারও কাছে এসে লেপ্টেছিল। সোফায় যদি লম্বা হতো তাহলে সে উঠে সোফাতেই শুয়ে থাকতো, কিন্তু সেটাও তো করতে পারেনি। মেয়েটা জ্বালা ইচ্ছে করছিল
রুম থেকে বেরিয়ে যেতে। তেমন কিছু না দাদাজান। আধার সোফায় বসে ধীরে কণ্ঠে বলল। শেরবাহান খান হেসে বলল, ও বুঝি, বুঝি। আধার কথা বাড়ালো না। শেফালি এসে কফি দিয়ে গেল। তাহমিনা খান তাদের থেকে কিছুটা দূরে সোফায় বসে থেকে গম্ভীর মুখে চা খাচ্ছেন আর আধারকে পর্যবেক্ষণ করছেন। ওনার সাথে জ্যোতিও আছে। আর তিথি এখনো ঘুমে। আধার ভাই, তোমার ঘাড়ের ওইটা কিসের দাগ? জ্যোতির কথা শুনে সবার আগে নজর আধারের উন্মুক্ত ঘাড়ের দিকে নিবদ্ধন হলো। জায়গাটা লাল হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে আধারের ধারালো নখের আঁচড়ে লেগেছে। শেরভান খান মিনমিন করে হাসছে। আধার শান্ত ভঙ্গিতে উঠে গিয়ে বলে উঠল, আমার শরীরে দাগ রয়েছে কিনা নেই সেটা তোর দেখার বিষয় না। আমি আগেই বলেছি, আজ আবারও বলছি, নিজের সীমার মধ্যে থাকার চেষ্টা কর। আর আমার ব্যাপারে অযথা নাক ঘামানো বন্ধ কর। রাগে কষ্ট অপমানে জ্যোতি কান্না পেল। তাহলে কি তার আধার ভাই ওই মেয়েটার কাছে গিয়েছিল? কিন্তু এটা কিভাবে সম্ভব? আধার ভাই তো ওই মেয়েটাকে একটু পছন্দ করে না। আর না এই মেয়েটা মেনে নিয়েছে। তাহলে যদি ছলছল চোখে তাহমিনা খানের দিকে তাকায়। তিনি ইশারা করে শান্ত হতে বলল। মেয়েটা অসহায় কণ্ঠে বিড়বিড় করে বলল, আর কত শান্ত থাকবো খালামণি? শান্ত থাকতে থাকতেই তো আমি আমার আধার ভাইকে হারিয়ে ফেললাম। তুমি আমার আমায় কথা দিয়েছিলে, কিন্তু সেটাও তো রাখতে পারলে না। অথচ আমাকেও শান্ত থাকতে বলছো। সরি টু সে খালামণি, এবার থেকে আমার অশান্ত রূপটাই দেখবে। অন্যকে সহ্য করেছি কিন্তু আর না, বলেই জ্যোতি হন করে সেখান থেকে চলে গেল। আর পিছনে ফেলে গেল চিহ্নিত তাহমিনা খানকে। আধার কফির মুখে চুমুক দিতে দিতে রুমের ভেতর পা রাখতে থমকে গেল। বিস্ময়ক লালচে চোখ জোড়া আটকে যায় কিছু অনাকাঙ্ক্ষিত দৃশ্য মাঝে। তার থেকে কিছুটা দূরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে থেকে আলো এলোমেলোভাবে শাড়ি পরার চেষ্টা করছে ফোন দেখে। মেয়েটা এভাবে মনোযোগ সহকারে শাড়ি পরেছে যে তার অস্তিত্বটুকুও টের পেল না। আধার কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়ে থেকে এক নিঃশব্দে গরম পুরো কফিটাই খেয়ে নিল। তারপর উল্টো ঘুরে রুম থেকে বেরিয়ে গেল। এই অসভ্য মেয়েটার জন্য এখন নিজের রুমে যখন তখন ঢুকতে পারে না। ডিসগাস্টিং। প্রেজেন্টেশনের জন্য আজ আলো আকাশি রাঙা সুতি শাড়ি পরেছে। তার পছন্দের রং আকাশি ও সাদা। সে এক হাতে লম্বা আঁচল ও অন্য হাতে কুচি ধরে আস্তে ধীরে নিচে নেমে এলো। মাশাল্লাহ, আমার নাত বইয়ের একদম আকাশের নীল পরীর মতো লাগছে। শেরবাহান খান মুগ্ধ চোখে তাকিয়ে থেকে প্রশংসা করলেন। আলোর একগাল হেসে কাছে এসে দাদা দাদা শুলে পাশে বসলো। তারপর দুহাতে জড়িয়ে ধরে আহ্লাদে গলায় বলল, তুমি আমার থেকেও খুব সুন্দর দাদু ভাই। শেরভান খান শব্দ করে হাসি দিয়ে মেয়েটার মাথায় হাত বুলিয়ে বললেন, আমার নাত বউ তো আর এমনি এমনি পাগল হয়নি আমার জন্য। আলো ফিক করে হেসে দিল। মন মানতেই হচ্ছে, দাদাজানের পছন্দ মারাত্মক। শেরভান খান কিছু একটা ভেবে বলল, আমার নাত বউয়ের জন্য বলেছে। আর তোমাকে ভাই? ঠিক আছে, এখন থেকে না হয় তোমাকেও দাদাজান বলে ডাকবো। শেরবাহান খান মুচকি হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তাহমিনা খান ডাইনিং সাজে ধীরে কণ্ঠে বললেন, নাস্তা রেডি, সবাই চলে এসো। আলো তার দাদাজানের সাথে উঠে গেল। খেলো খেয়াল করলো আধার স্যারের পাশে চেয়ারে জ্যোতি বসেছে। আর তার পাশে তিথি। শেরবানকার প্রথম চেয়ারে বসতেই জ্যোতি উদ্দেশ্যে বলল, আর আমার নাতির পাশে শুধু নাত বউয়ের বসার অধিকার আছে জ্যোতি। তুমি তিথির পাশে বসো। জ্যোতির মধ্যে কোনো হেলদোল দেখা গেল না। তার হাব ভাব বলে দিচ্ছে সে ওখান থেকে উঠবে না। আলো ঘুরে এসে দাদাজানের পাশে চেয়ারে বসে বললেন, সমস্যা নেই দাদাজান, আপু ওখানেই বসে থাকুক। শেরবাহান শক্ত চোখে নাতির দিকে তাকায়। সে তীক্ষ্ণ নজর দেখে না দেখার ভান করে বসে থেকে একদম নাস্তা করে থাকলো। আশেপাশে কি হচ্ছে সেটা দেখার কোনো আগ্রহই নেই তার। নাস্তা করা শেষে আলো ব্যাগ ফাইলগুলো নিয়ে বেরিয়ে এলো ভার্সিটি যাওয়ার জন্য। আধারও ফর্মাল পোশাকে রেডি হয়ে বেরিয়ে এসেছে।
নাত বইয়ের সাথে থেকে ভার্সিটি নিয়ে নিয়ে যাও নানু ভাই। আদার ড্রয়িং রুমে আসতে গম্ভীর কণ্ঠে আদেশ ছুড়ে দিল শেরবাহান খান। আলো থমথমে মুখে চেয়ে রইল। আধার কিছুক্ষণ চুপ থেকে বেরিয়ে যেতে যেতে বলে উঠল, এসো। আলো শাড়ি সামলিয়ে গাড়ির প্রথমে ভেতরে ঢুকতে যাবে, তখনই জ্যোতি শাড়ি পরে সেজেগুজে এসে তাকে পাশ কাটিয়ে সোজা আধার সারের পাশে বসে গেল। আমি পিছনে বসতে কমফোর্ট ফিল করি। আমার কোনো অসুবিধা নেই তো পিছনে বসতে। আলো দ্রুত মাথা নাড়িয়ে বলল, না আপু না, না আপু, আমার কোনো অসুবিধা নেই। তারপর পিছনে ডোর খুলে বসে পড়ল আলো। ওই দিন আধারের চোয়াল শক্ত হয়ে আছে। সে নিজেকে যথেষ্ট সম্মানীয় জানতে চাইলো। তুই কোথায় যাবি? জ্যোতি একগাল হেসে বলল, তোমার ভার্সিটিতে অনেকদিন যাওয়া হয় নাই, একটু ঘুরতাম তাই আর কি। আধার আর কিছু না বলে সিট বেল্ট বেঁধে গাড়ি স্টার্ট দিল। অনেকটা সময় পেরিয়ে ভার্সিটি থেকে কিছুটা দূরে গাড়ি থামিয়ে দিল। আলো কোনো কথা না বলে চুপচাপ থেমে গেল, কারণ সে জানে তার জন্য এখানে থেমেছে। তাই তাই তার মতো ওই লোকটাও চায় না ভার্সিটি কেউ জানুক তাদের দুজনের সম্পর্ক কি। তুইও নাম। আধারের কথা শুনে জ্যোতি অবাক কণ্ঠে বলল, কেন? আমি এক কথা দুবার বলতে পছন্দ করি না। জ্যোতি মন খারাপ করে নেমে গেল। ততক্ষণে আলো অনেকটাই এগিয়ে গিয়েছিল। খোলা কালো চুলগুলো বাতাসে উঠছে, সাথে শাড়ির লম্বা আঁচলও। জ্যোতি ভেবেছিল আলো রিয়াক্ট করবে কিংবা জেলাস হবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে মেয়েটা কিছু মনে করলো না। আবার না কোনো অস্বস্তি ছিল। সকাল গড়িয়ে দুপুর হয়ে এসেছে। আজ প্রেজেন্টেশন ভালোই হয়েছে আলোর। আধার স্যার প্রশংসা না করলেও অন্য স্যাররা করেছে, তাই সে খুব খুশি। বন্ধুর মহলের সাথে ক্যান্টিন থেকে হালকা পাতলা খাবার খেয়ে ক্যাম্পাসে এসে বসেছে সবাই। এখন ফ্রি টাইম, তারপর ল্যাব ক্লাস রয়েছে। নির্জন একজন সিনিয়রের কাছ থেকে একটা গিটার নিয়ে ছুটে এলো। তারপর হাঁপাতে হাঁপাতে বলল, নে দোস্ত একটা গান শোনা, বহুদিন হয়ে গেল তোর গান শুনি নাই। নির্জনের সাথে বাকিরাও সায় জানিয়ে আলোকে বলে গান গাইতে। যেহেতু এখন ফ্রি টাইম, তাই কারো কোনো অসুবিধা হওয়ার প্রশ্নই ওঠে না। আলো কিছুক্ষণ মেরে বসে থেকে নির্জনের হাত থেকে গিটার নিয়ে সবুজ ঘাসের উপর বসে পড়ল। তার আর আশেপাশে গেল গোল হয়ে বসে বন্ধুর মহলে 5 জন সদস্য। আলো মুচকি এসে চোখ বুজে লম্বা শ্বাস নিল। অতঃপর গিটার টুং টুং শব্দ তুলে তার মায়াবী চিকন কণ্ঠে গুনগুন করে গেয়ে উঠল, মাধবীলতা আমি বনলতা, তোমার গানের সুর আমি, আমি গলার মালা, দিঘির জলে রোদ আমি, আমি সাজের বেলা, মাধবীলতা আমি কাননমালা, তোমার গানের সুর আমি, আমি গলার মালা, নীল আকাশের সূর্য আমি, আমি জ্যোৎস্নার আলো, তোমার সাথে প্রদীপ আমি, তাই আমার ভালোবাসো। সকালে গানের মাঝে ডুবে রয়েছি। আশেপাশে স্টুডেন্ট সকলে অনেকে এসে তাদের সাথে বসেছে, কারণ তারা এই মিষ্টি কণ্ঠস্বরের সাথে বেশি পরিচিত। সবাই যখন মুগ্ধতার সাথে আলোর গান উপভোগ করছিল, তখন অদূর থেকে কেউ একজন নিজের মন অফুরন্ত স্বরে বলে উঠল, তোমার কণ্ঠস্বর কোটি, শ্যামা পাখির মায়াবতী সুর। এ কি আপু, আপনি কাঁদছেন কেন? আলো এসেছিল ওয়াশরুমে শাড়ি ঠিক করতে, তখন দেখলো জ্যোতি মুখ চেপে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। হঠাৎ করে মেয়েটিকে কাঁদতে দেখে আলো হকচকিয়ে যায়। তাড়াহুড়ি করে এগিয়ে এসে বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করে, জ্যোতি কান্না থামিয়ে চোখ পানি মুছিয়ে ধীরে কণ্ঠে বলে, কেন কাঁদছিস? সে সেটা তোমার না জানলেও চলবে। আমরা যদি কারো সাথে মনের কষ্ট শেয়ার করি, তাহলে মনটাও হালকা হয়। আমি আপনার ছোট বোনের মতো আপু, আপনি চাইলে আমাকে বলতে পারেন। জ্যোতি নাক টেনে বলল, আমার কষ্টের কারণটা তুমি। আলো এ কথা শুনে আলো হতভম্ব হয়ে গেল। অবাক কণ্ঠে বলল, আমি আমি কি করেছি? তুমি যদি আমাদের মাঝে না আসতে, তাহলে আমি আমার ভালোবাসার মানুষটিকে পেয়ে যেতাম। আলো চমকে গেল। এই মেয়েটা কি কি সব বলেছে? সে এবার এদের মাঝে কখন, কিভাবে এলো? যদি পাশ ফিরে আলোর বিস্ময়িত চেহারার দিকে তাকিয়ে থেকে বলল, আমি ওই আধার বায়ে একে অপরের
খুব ভালোবাসি। আমাদের তো বিয়েটাও ঠিক হয়েছিল। কিন্তু মাঝখান থেকে হুট করে দাদাজান আপত্তি করে এই বিয়ে নিয়ে। উনার হয়তো আমাকে পছন্দ ছিল না, তাই তিনি এমনটা করেছেন। আধার ভাই উনাকে বারবার রিকোয়েস্ট করেছিল আমি ব্যতীত অন্য কারো সাথে যেন বিয়ে না দেয়। কিন্তু দাদাজান উল্টো অসুস্থতার সুযোগ নিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করে। আর আধার ভাইকেও এক পর্যায়ে এসে এক প্রকার বাধ্য হয়ে এই বাড়িতে রাজি হয়ে যায়। কিন্তু উনার একটুও মন ছিল না। তার জন্য বিয়ের আগে সামান্য হবু বউয়ের মুখটাও দেখার জন্য মনে করেননি। এমনকি উনি এখনো আমাকে চান আর আমিও উনাকে চাই। কিন্তু দাদাজানের জন্য ওনার হাত পা বাঁধা। এখন তুমি বলো আমি কি করব? কথাগুলো শুনে আলো পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার মানে জ্যোতি আপু আধার স্যারের গার্লফ্রেন্ড। ও মাই গড! সে এতদিন জানতো হয়তো আধার স্যার সিঙ্গেল, কিন্তু এখন এসব কি শুনেছে? তাহলে কি এটার জন্যই আমাকে মেনে নেয়নি? অবশ্য ২ দিনে তো একে অপরে পছন্দ করে না, তবুও সে এটা কখনোই ভাবতে পারেনি। আধার স্যারের ভালোবাসার মানুষ জ্যোতি আপু। আই নো তুমি এসব কিছুই জানো না। আর আমি এটাও জানি তুমিও ওনাকে তেমন পছন্দ করো না। তাহলে কেন রয়েছো এই অনাকাঙ্ক্ষিত সম্পর্কের মধ্যে? আদার ভাই তোমাকে নয়, উনি আমাকে ভালোবাসেন। আমি ওনার একমাত্র ভালোবাসার মানুষ। এই দেখো আমার হাতে উনার দেওয়া রিং। আমাদের ভালোবাসার স্মৃতি। জ্যোতি বাম হাত মেলে দেখায়। আলো শূন্য চোখে তাকিয়ে দেখলো হাতে অনামিকা আঙুলের মাঝে একটি ডায়মন্ড রিং চকলেট রয়েছে, চকচকে করছে। এটা দেখে কি তার খারাপ লাগছে? হয়তো। তবে সেটা শুধু জ্যোতি আপুর ও আধার স্যারের জন্য। দুটো মানুষ একে অপরের ভালোবাসলেও পেল না। মাঝখান থেকে তাদের বিচ্ছেদ কারণ তাকে হতে হলো। কিন্তু এখানে তারাই বা দোষের কোথায়? সে তো এসব কিছুই জানতো না। যদি জানতো তাহলে কখনো এই বিয়েটা করতো না। কেন জানি নিজের উপর ভীষণ রাগ হলো মেয়েটার। সে যদি তাড়াহুড়া না করতো তাহলে এই দিনটা দেখাতে হতো না। সে না হয় কিছু জানতো না, কিন্তু দাদাজান ওই মানুষটা তো সব জানে। তাহলে কেন এমন করলো? শুধু কি তাকে নাতবউ করার জন্য? এত প্রশ্ন মধ্যে আলোর মাথাটা ফেটে যাচ্ছে। সে কোনো রকম নিজের সামলে ধীরে কণ্ঠে বলল, আমি আপনাকে কি বলবো বুঝতে পারছি না। এমন কিছু ঘটে রয়েছে সেটা আমি ধারণার বাইরে ছিলাম। তবে আপনি নিশ্চিত থাকুন, আজাদ স্যার খুব তাড়াতাড়ি আপনার হবে। কারণ আমি কখনোই চাইবো না আমার জন্য দুটো মানুষের ভালোবাসা অপূর্ণতা থাক। জ্যোতি ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে চট করে আলোকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আলো। আমার বিশ্বাস ছিল তুমি আমাদের সম্পর্ক মেনে দিবে। দিন শেষে তুমি একজন মেয়ে, সেখানে আমার কষ্ট কিভাবে না বুঝতে বলো? সবচেয়ে বড় কথা, আধার ভাই তোমাকে নয় আমাকে ভালোবাসে, যাকে বলে নিঃস্বার্থ ভালোবাসা। অজান্তে আলো বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ভাবলে ভাবে বলল, দোয়া করি আপনাদের দুজনের ভালোবাসা যেন পূর্ণতা পায়। আধার রাতে তিথিকে চট্টগ্রাম রেখে সকালে ফিরে এসেছে। বোনের যাবতীয় যা যা প্রয়োজন সবকিছুই কিনে দিয়েছে। বাড়িতে ফিরে রুমে প্রবেশ করতেই কপাল কুঁচকে গেল। বিছানা এলোমেলোভাবে শুয়ে আছে আলো। লম্বা লম্বা খোলা চুলগুলো চাদরের সাথে লেপ্টে রয়েছে। মেয়েটা বালিশের পাশে মাথা রেখে অফুরন্ত স্বরে গ্যাংরাচ্ছে। মাঝখানে মাথা এদিক ওদিক করতে কিছু বিড়বিড় করে বলেছে। ফর্সা চেহারা, মলিন আর রক্তিম হয়ে আছে। আধার এগিয়ে এসে কিছু একটা ভেবে আলোর কপালে হাত রাখতে চমকে উঠল। জলে পড়ে যাচ্ছে মেয়েটার শরীর। রাতেই তো সুস্থ দেখে গিয়েছিল, তাহলে হঠাৎ করে এত জ্বর আসার কি মানে? ঠিক বুঝতে পারল না। আধার সরে আসার সময় তার নজর গেল মেয়েটার বাম গালের দিকে। ফর্সা গালে ৪ আঙুলের আবাসা দাগ ফুটে আছে। এটা দেখে কপালের মাঝে ৪টে ভাঁজ পড়ল। ভালো করে লক্ষ্য করে দেখল মেয়েটাও অজানা ব্যথায় ছটফট করছে। সে আর দূরে এগোলো না, বরং কাছে এসে হালকা ঝুঁকে এক গালে হাত রেখে আস্তে করে ডেকে উঠল, এই আমার কথা শুনতে পাচ্ছ? স্যারের ভালো
ডাকে আলো পিনপিন করে তাকালো। চোখের সামনে খুব চেনা একখানা সুন্দর চেহারা ভেসে উঠতে তার লালচে চোখজোড়া ছলছল করে উঠল। আধার আলোকে তোলার চেষ্টা করে মেয়েটি অফুরন্ত স্বরে বলল, ব্যথা, কোমরে আর অনেক ব্যথা। কোমরে কি হয়েছে? আলো কিছুক্ষণ চুপ থেকে বলল, রাতে পড়ে গিয়েছিলাম সিঁড়ি থেকে। একথা শুনে আধার চট করে আলোর শরীর থেকে কমফোর্ট সরিয়ে পায়ের দিকে তাকিয়ে দেখে ডান পায়ের হাঁটুতে ব্যান্ডেজ করা। সে সেভ করে তপ্ত শ্বাস ফেলে গম্ভীর কণ্ঠে বলল, সবসময় অঘটন না ঘটলে চলে না তোমার। আলো কিছু না বলে আধো আধো চোখে চেয়ে থাকলো। আধার কিছুক্ষণ চুপ থেকে হুট করে মেয়েটাকে পাজা কোলে তুলে নিল, তারপর ওয়াশরুমে চলে গেল। নিজেও আলোকে ফ্রেশ করে বেরিয়ে এলো। নরম বিছানায় সাবধানে ছোঁয়া করে শুয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ফিরে এসে কয়েক মিনিটের পর হাতে খাবার প্লেটটা আলোকে নিজ হাতে নাস্তা করিয়ে জ্বরের ঔষধ খাইয়ে দিল। তারপর মেয়েটার বাম গালে মলম লাগিয়ে দিয়ে কপালে জলপটি দিতে থাকলো। আপনি নিশ্চয় ভীষণ টায়ার্ড। আমার সেবা না করে একটু রেস্ট নিন, আমি ঠিক আছি। আলো বিড়বিড় করে কথাগুলো বলে। আধার চুপচাপ নিজের কাজ করতে করতে ধীরে কণ্ঠে বলে, তোমার বাবাকে কথা দিয়েছিলাম তার মেয়ের খেয়াল রাখবো। ধরে নাও আমি তোমার নিজের দায়িত্ব কর্তব্য পালন করেছি। আ আমাকে খুব ঘৃণা করেন তাই না স্যার? হুম, ঘৃণা নয়, জাস্ট তোমাকে পছন্দ করি না। আলো ফিসকে হেসে বলল, আমিও আপনাকে পছন্দ করি না, বিশেষ করে আপনার রুট বিহেভিয়ারকে। মাঝে মধ্যে ইচ্ছে করে এক ধাক্কায় আপনাকে ভার্সিটির ছাদ থেকে ফেলে দেয়, তাহলে হয়তো একটু ভালো লাগতো। আমাকে ফেলে গিয়ে নিজেই কোমর ভেঙে নিয়ে বসে আসতো মিস। তবু আপনি বারবার আমাকে কালো কালো বলেন কেন? আধার মনে অন্ধকার, আর অন্ধকার মানে কালো, এবং আলো কালো পারফেক্ট জুটি। তাই এই নামটা তোমার সাথে একদম মিলে যায়। স্যারের লজিক ঠিক বুঝতে পারলো না আলো। এর কেমন ব্যাখ্যা? সব মাথার উপর দিয়ে গেল। তবে সে বেশি মাথা না ঘামিয়ে চোখ দুটো বুজে বিড়বিড় করে বলল, বদদোয়া দিলাম আপনার কপালেও অনেক সুন্দরী বউ জুটবে না। ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে যায়। আলো ঘুমিয়ে যাবার কিছুক্ষণ পর আধার রুমে লাইট নিভিয়ে বাইরে গেল। রাতে এখানে কি হয়েছে দাদা যান? শেরবাহান খান বাগানে এসে হাঁটাহাঁটি করছিল আর গম্ভীর মিশে কিছু একটা ভাবছিলেন। তখন আধার হেসে উপরোক্ত প্রশ্নটি করে, নাথ বউ ঠিক আছে? হুম, জ্বর এসেছিল, ঔষধ খেয়ে ঘুমিয়েছে। শেরবাহান খান আড়ালে দীর্ঘশ্বাস ছাড়লেন। কিছু বলতে গিয়েও থেমে যান। আধার পুনরায় বলল, মেয়েটার গায়ে হাত কে তুলেছে? শেরবাহান খান চুপ করে থেকে ধীরে কণ্ঠে বলল, জ্যোতি। আধারের কপাল কুঁচকে গেল। কেন? ভার্সিটি থেকে ফেরার পথে খেয়াল করেছিলাম নাথ বইয়ের মন খারাপ। সবসময় অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছিল। আমার সাথেও খুব একটা কথা বলেনি। জিজ্ঞেস করার পর জানায় সে আমার উপর ভীষণ অভিমান করে আছে, আর এই বাড়ি ছেড়েও চলে যেতে চাচ্ছিল। ভেবেছিলাম তুমি কিছু বলেছো, তাই এমন করেছে। তিথিকে নিয়ে তুমি চলে যাওয়ার পর খেতেও আসেনি মেয়েটা। বুঝলাম বিষয়টা খুব জটিল, তাই আমি নিজেই গেলাম কথা বলার জন্য। রুমে না পেয়ে ছাদে খোঁজ করলাম। মেয়েটা মনমরা হয়ে একা একা অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছিল। অনেক জোরাজুরি করার পর শুধু আমাকে বলেছিল সবকিছু জেনে শুনে দুটো ভালোবাসার মানুষকে আলাদা করে দিয়ে মাঝখানে আমাকে নিয়ে এলেও পারতে দাদা যান। এটা শোনার পর আশ্চর্য হয়ে যায়। মূল কথা জিজ্ঞেস বলে বলে জ্যোতি, তুমি একে অপরে ভালোবাসো। ওই মেয়েটা নাকি তোমার গার্লফ্রেন্ড। তোমাদের এঙ্গেজমেন্ট থেকে শুরু করে বিয়েও ঠিক হয়েছিল, কিন্তু মাঝখান থেকে আমি বেঁকে বসি আর তোমাকে আমার অসুস্থতার দোহাই দিয়ে আলোর সাথে বিয়ে দেয়। এসব শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। হ্যাঁ, মানছি তোমার ও জ্যোতির বিয়ের কথা চলেছিল, কিন্তু সেটা একান্তই ছোট বৌমার ও তার বোনের সিদ্ধান্ত ছিল। তুমি এটা জানার পর সাফ সাফ জানিয়ে দিয়েছিলে জ্যোতিকে বিয়ে করতে পারবে না। তখন এটা নিয়ে ছোট বৌমা ঝামেলা করলেও পরবর্তীতে শান্ত হয়, আর এই বিয়ের ব্যাপারে বছরখানেক আগেই শেষ হয়েছিল।
কিন্তু হঠাৎ করে গতকাল রাতে নাত বইয়ের মুখে অমন কথা শুনে চমকে উঠে। অতঃপর শেরবাহান খান আধারকে কিছু বলে দিল। ভার্সিটি থাকাকালে জ্যোতি আলোকে ঠিক কি বলেছে ব্রেন ওয়াশ করেছিল। সবকিছু শুনে বিস্ময়িত হয়ে গেল আধার। তার জীবনে কখনোই কোনো নারী ছিল না, আর না সে ভালোবাসায় বিশ্বাসী। বলতে গেলে সে ভালোবাসার নাম শব্দ ওকে ভয় পায়। এর পিছনে তার অতীত জড়িয়ে আছে। আধার শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়ল। সবটা শোনার পর তোমারও তো জ্যোতির বিষয়ে পরিষ্কার করে বলে। একই সাথে জ্যোতির ওপর ভীষণ রাগ হচ্ছিল। মেয়েটা ইচ্ছে করেই নাত বউকে মিথ্যে কথা বলেছে, যেন তোমাকে ছেড়ে চলে যায়। আর বেকুল মেয়েটাও ওই শয়তান মেয়ের কথা শুনে বিশ্বাস করে নিয়েছে। তারপর আর কি, নাত বইয়ের সমস্ত ভুল ধারণা ভেঙে দিল। মেয়েটা আসল সত্য জেনে প্রচুর অবাক হয়। সেসব জ্যোতি বাড়িতে ছিল না, বাইরে গিয়েছিল ঘোরাঘুরি করতে। পরিস্থিতি স্বাভাবিক হতে মেয়েটাকে নিয়ে খাওয়া দাওয়া করে রুমে গেল। হঠাৎই মাঝরাতে আলো জ্যোতির চিৎকার চেঁচামেচির আওয়াজে আমি ও ছোট বৌমা রুম থেকে বের হই। দোতলা সিঁড়ির কাছে দাঁড়িয়ে থেকে দুজন মিলে ঝগড়া করছিল। ফ্ল্যাশব্যাক আর বাহির থেকে অনেকটা রাত করেই ফিরে আসে জ্যোতি। অনেকদিন পর এখানকার বন্ধু মহলের সাথে আড্ডা দিয়েছে। আধার বাড়িতে থাকাকালী সে রাতে বের হতে পারে নাই, কারণ মানুষটা এসব মোটেও পছন্দ করেন না। যত ঘোরাঘুরি করা সব দিনে, কিন্তু রাতের বেলা একা একা বের হওয়া পছন্দ করে না। তিথিকেও কখনো একা ছাড়েননি। মানুষটা চোখে চোখে ভালো মেয়ে হয়ে থাকার সর্বদা চোখ করে এসেছে। এমনকি ওই লোকটার জন্যই নিজের লাইফ স্টাইল পাল্টে একদম ভদ্র মেয়েতে রূপান্তরিত হয়েছিল। অথচ মানুষটা তার দিকে ফিরেও তাকায় না। এসব ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল জ্যোতি। চুপচাপ সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় খেয়াল করলো আলো দুহাত বুকের ভাঁজ করে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। তুমি এখানে? জ্যোতি কথায় প্রতি উত্তরে আলো বলল, কেন? আমার জায়গায় আধার স্যারকে বুঝি আশা করেছিলেন? ইউ আর রাইট। আমি আমার প্রিয় মানুষকেই মিস করেছিলাম। আলো তাচ্ছিল্যের সুরে বলল, হয়েছে আপু, আর মিথ্যে নাটক করতে হবে না। আমি সব কিছুই জেনে গিয়েছি। মা, মানে মানে এটাই যে আধার স্যার আপনাকে মোটেও ভালোবাসে না। শুধু আপনাকে না, আপনাকে কেন, উনি কোনো মেয়েকেই লাভ করেন না। আ- আপনি ওনাকে পাওয়ার জন্য মিথ্যে কথা বলেছেন আমাকে। সব কিছু শুনে আমি যেন ওনার জীবন থেকে চলে যাই, তখন আপনি আসতে রাইট। বাট আফসোস, সেটা আর হচ্ছে না। আধার স্যার না চাওয়ার অবধি আমি এই বাড়ি থেকে এক পাও নড়ব না। আর না আপনাকে ওনার লাইফে আসতে দেব। আফটার অল আপনি কেমন সেটা আমি এটুকু যে জেনে গিয়েছি। আলোর কথা শুনে জ্যোতি কিছুক্ষণ চমকে উঠলেও পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলল, দ্যাটস গেট, ভালোই হয়েছে সবকিছু জেনে গিয়েছো। এখন চুপচাপ আধারের জীবন থেকে সরে যাও। আমি তাকে ভালোবাসি, উনি তো আর আপনাকে ভালোবাসেন না। সো হোয়াট? আমার একা ভালোবাসাই যথেষ্ট। শুধু আমাদের মাঝখান থেকে চলে যাও। আমি চলে গেলেই কি আধার স্যার আপনাকে বিয়ে করবে? ও, মানে হয় না। উনার যদি আপনাকে বিয়ে করারই হতো তাহলে প্রথমেই করতো। সেটা আমরা বুঝে নেব। তোমাদের এত কথা ঘামাতে হবে না। শুধু মাথায় নাও, এই আলো পুরোটাই ঢুক গিলেছে মাঝখানে। না চাইতেও মাইনকার চিপার ফেসে গিয়েছে। সেখানে আমি ঘামলে আর কে ঘামবে বলুন তো? কি চাও তুমি? আমাকে আমার মতো থাকতে দিনে? মানে তুমি বলতে চাচ্ছ আধারে ছাড়বে না? আমি কেন ছাড়বো? আশ্চর্য! আমাকে দেখে কি আপনার বারো ভা বারো ভাতারই মনে হয়? ওনার দরকার হলে উনি ছাড়ুক আমায়। তারপর আধার ভাইয়ের প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। সাল রহস্যহীন কাঠ খোটা এক বদলোক। মুখে সামলে কথা বলে আলো। জ্যোতি ধমকে উঠল। আলো ভ্রু কুঁচকে ঝালো কণ্ঠে বলল, আমি আমার স্বামীকে হাজারবার বকবো, তাতে আপনার কি? কে হন আপনি? হুঁ?
এতদিন এতই যদি ভালোবাসার দরদ উতলে পড়েছে তাহলে ওনার কাছে গিয়ে ড্রামা করুন। আমাকে এসবের মধ্যে একটুও জড়াবেন না। এই আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য চিন্তা করতে করতে 2 কেজি ওজন কমে গেছে আমার। যেখানে আমি সবাইকে ডিপ্রেশনে ফেলি, সেখানে আপনার কথা শুনে আমি নিজে ডিপ্রেশনে চলে গিয়েছি। শুধু দাদাজানের ওপর রাগ করেছি, সাথে সাড়ে 14 গোষ্ঠীও ধুলে দিয়েছি। দুপুরে ঠিকমতো খাবার খাইনি, এমনকি রাতেও গলা দিয়ে খাবার নামছিল না। মাথা ব্যথা, পাগল হয়ে যাচ্ছিলাম। এদিকে আমি মরছি আপনার জ্বালায়, আর আপনি বাহিরে ফোল্ডিং মারছিলেন। বাহ আপু বাহ! এক কথায় চমৎকার অভিনয় করেছেন। একদিন জানতাম এতদিন জানতাম শুধু আমি নাটকবাজ। এখন দেখছি আমার থেকেও 2 কাঠি ওপরেই আপনি। কথাগুলো শুনে রেগে গেল জ্যোতি। চিল্লিয়ে বলল, আমি তোকে লাস্ট বার বলেছি, আমার আধারের জীবন থেকে সরে যা। নয়তো নয়তো কি? হ্যাঁ, কি করবেন? মেরে ফেলবো তোকে। এ কথা শুনে আলো শব্দ করে হেসে দিল। তারপর দাঁতে দাঁত চেপে বলে উঠল, যাবেন না সরে? আমিও দেখি আপনি কি করেন। বলা শেষ হতে আলো বাম গালের থাপ্পড় এসে পড়ল। ইউ ফাঙ্কিন ব্যাস! জ্যোতি গালি শুনে মুহূর্তেই সব ধৈর্যের বাঁধ ভেঙে পড়ে গেল। সে রক্তিম চোখে তাকিয়ে সাপটে চর বসিয়ে দিল জ্যোতির গালে। আর যাই হোক, তার গায়ে আজ পর্যন্ত কেউ হাত তোলেনি। সেখানে একজন বাহিরের মেয়ে হয়ে কিনা বিনা দোষে মারলো তাকে। তাহলে সে কিভাবে ছেড়ে দিত? দিন শেষে সে ভালো মেয়ে নয়। 10টা মার খেলেও 5টা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। অন্যদিকে জ্যোতি মার খেয়ে হতভম্ব হয়ে গেছে। সে একটু আশা করেনি আলো তাকে এইভাবে পাল্টা আঘাত করবে। তবে রাগে অপমানে শরীর জ্বলে যাচ্ছে। কত বড় সাহস! জ্যোতি তালুকদারের গায়ে হাত তুলেছে। নিজের সীমার মধ্যে থাকার চেষ্টা করুন। আমার সাথে একদম লাগতে আসবেন না, নয়তো আমার খারাপ রূপটা দেখতে বাধ্য হব। গা জ্বলে উঠল জ্যোতির। আলো নিজের গা নেড়ে রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে সিঁড়ি বেয়ে নামতে চাইল। উদ্দেশ্য ছিল রান্নাঘরে গিয়ে নিজের নরম গালে বরফ ঘষাঘষি করবে। গলাটা ভীষণ জ্বলছে, হয়তোবা সুন্দর গালের আঙুলগুলোর ছাপ বসিয়ে গিয়েছে। আলো সিঁড়ির ধাপে পা রাখতেই জটি চট করে ন্যাংড়া মারল। হুট করে, একদম হুট করে ঘটনাটি ঘটে যায়। ফলস্বরূপ অনাকাঙ্ক্ষিত ধাক্কায় নিজের ব্যালেন্স সামলাতে না পেরেই হুমড়িয়ে সিঁড়ি বেয়ে গড়িয়ে নিচে পড়ে গেল আলো। কোমরেও পায়ে অনেকটাই ব্যথা পায়, এমনকি ভয়ে সেলসলেস হয়ে যায়। শেরবাহান খান ও তাহমিনা খান তখনই মেয়েটাকে নিয়ে হাসপাতালে গিয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে মাঝরাতে ফিরে এসেছে। কারণ আলো হাসপাতালে থাকতে মোটেও পছন্দ করেন না। তীব্র ফিলানায়েন্স গন্ধ দমটা বন্ধ হয়ে যায়। শেরবাহান খান দ্রুতির কাজে এতটাই রেগে গিয়েছিল যে ওই রাতের বেলাটায় মেয়েটাকে বের করে দেয়, সাথে কিছু করা কথাও শুনিয়ে দেয়। তাহমিনা খান জ্যোতির পক্ষে ছিল, এটা নিয়েও ঝামেলা হয়। এতে শেরবাহান খান আগে রেগে যান। ছোট বৌমাকেও পিছু কিছু কথা শুনিয়ে দেন। পরিস্থিতি অস্বাভাবিক দেখে চুপ করে যায় তাহমিনা খান। বাড়ির গাড়ি ও ড্রাইভার দিয়ে জ্যোতিকে তার কাজিনের বাড়িতে পাঠিয়ে দেয়। বর্তমান সবকিছু শুনে কিছুক্ষণের জন্য স্থির হয়ে রইল আধার। চোখে মুখে বিস্ময়ের ছাপ সুস্পষ্ট। চেহারা দেখে বোঝার মুশকিল মনের ভেতরে কি চলেছে। কিছু সময় মেরে দাঁড়িয়ে থেকে উল্টো ঘুরিয়ে বাড়ির ভেতর যেতে যেতেই গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোমার ছোট বৌমা বোনের বড় মেয়েকে যেন এই বাড়িতে আর কোনোদিনও না দেখিয়ে দাদা যান। অনাথা পরের থাপ্পড়টিও কিন্তু আমার হাতে থেকে পড়বে। আজ আজ ভার্সিটিতে যায়নি, যার বলে ভুল হবে, সে যেতে পারেনি। শরীরের ব্যথা, পায়ের ব্যথা নিয়ে সারাদিন বিছানায় শুয়ে বসে কাটিয়েছে। দোতলা থেকে সিঁড়ি বেয়ে পড়ে যায় তো আর মুখের কথা নাই। নাজুক শরীরে ভালো মতোই ব্যথা পেয়েছে। ফোনে নিজের পরিবারের সাথে কথা বলে নিয়েছে, তবে তাদের কিছু জানায়নি এই দুর্ঘটনার ব্যাপারে। শুধু চিন্তা করে দিয়ে কি লাভ? যা হওয়ার তা হয়ে গেছে। দাদা জানো, শেফালি চাচির একটু পর পরই এসে দেখা করে যাচ্ছে। তার কোনো অসুবিধা হচ্ছে কি না
বা কোনো কিছু প্রয়োজন কিনা সবকিছুটাই খেয়াল রেখেছে। শেরভান খান দুপুরবেলায় খাবার নিয়ে এসে নিজের হাতে খাইয়ে দিয়েছেন মেয়েটাকে। নাত বই হওয়ার আগে মেয়েটা তার নাতির জায়গা দখল করে নেয়। এই তো এত ভালোবাসেন এবং কাঠখড় পুড়িয়ে নাতির বউ করে সারা জীবনের জন্য নিজের বাড়িতে নিয়ে এসেছেন। এত কিছুর পরও তাহমিনা খান অসুস্থ মেয়েটার কাছে যাওয়ার প্রয়োজন মনে করেননি। আর না নিয়েছেন কোনো খোঁজ খবর। কারণ তিনি ভীষণ রেগে আছেন আলোর ওপর। মেয়েটা কত বড় সাহস তার ভাগ্নিকে চর মারে। ওই মেয়েটার জন্যই তো অত রাতে জ্যোতিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছে। তিনি এত সহজেই ভুলে যাবেন কিভাবে? মনে মনে সমস্ত রাগ ক্ষোভ আপাতত পুষে রেখেছেন। সময় মতো সবকিছু হিসেব নেবে। তখনই সময়টা সন্ধ্যাবেলা। আলো রুমে বিছানার মাঝে উবু হয়ে শুয়ে আছে। পাশে টি টেবিলের ওপর রাখা গরম তেলের ছোট বাটি। বিকেল থেকে পিঠ টন টন করে ব্যথা করেছে। তাই সে শেফালি চাচির থেকে পিঠে তেল মালিশ করে নেবে। মানুষটা তেল রেখে বাহিরে গেছে তো গেছেই, আসার কোনো নামগন্ধ নেই। ওদিকে তেলটাও ঠান্ডা হয়ে যাচ্ছে। আলো বিরক্তিকর মুখে বালিশে মুখ গুজে রইল। তখন পথঘাতে মৃদু শব্দ পেয়ে বলল, চাচি, এতক্ষণ কোথায় ছিলেন বলুন তো? তাড়াতাড়ি পিঠে তেল মালিশ করে দিন। ব্যথায় মনে হচ্ছে পিঠে খুব রেখে দিয়েই। ওই শাকচুন্নি কত বড় সাহস আলো রহমানকে ফেলে দেয়। এখানে এসে যদি ওই মেয়েটাকে হাতে কাছে পেতাম তাহলে ওর ছাদ থেকে টুপ করে ফেলে দিতাম। তাহলে হিসাব বরাবর হতো। বাট আফসোস, আমার প্রতিশোধ নেওয়া হলো না। স্যারের কপালে ওই শাকচুন্নি জুটলেই বেশি ভালো হতো। উনি আমার মতো ভালো মেয়েকে ডিজার্ভ করেন না। একটা জাল জলাত্তর শাকচুন্নির পাল্লায় পরে উনার ইগো টিগো বেরিয়ে যেত। তখন বুঝতো বউপালা কত কষ্টের। হুম আলো নিজের মনে বকবক করে থামলো, কিন্তু প্রতি উত্তরে কিছুই শুনতে পেল না। তাই সে পুনরায় বলল, চাচি, আপনি দাঁড়িয়ে আছেন কেন? জলদি মালিশ করে দিন, নয়তো তেল ঠান্ডা হয়ে যাবে। বলতে বলতে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে এবং মুহূর্তে শান্ত চোখ যারা বড় বড় হয়ে গেল। ড্রেসিং টেবিলের সামনে আধার স্যার দাঁড়িয়ে থাকায় হাত ঘড়ি টাই খুলছে। আলো চট করে নজর সরিয়ে নিল। এই খাচ্চর বেটা আবার কখন এলো? তার মানে এতক্ষণ যাকে শেফালি চাচি ভেবে কথাগুলো বলছিল সেটা এই লোকটা। ধুর ধুর, সে এ সময় ভুল জায়গায় সত্য কথাগুলো বলে দেয়। আধার শার্টের বোতাম খুলতে খুলতেই স্বাভাবিক গলায় বলল, আমার ওয়াইফ হবার যোগ্যতা তুমিও রাখো না। আপনিও আমার হাজবেন্ড হওয়ার যোগ্যতা না। তাহলে আমার সাথে রয়েছো কেন? আপনি কেন আমার সাথে আছেন? বাধ্য হয়ে আমিও। মেয়েটা তেরামি দেখে চোখ মুখ কুঁচকে ফেলল আধার। কিছু না বলে বড় বড় পায়ে ওয়াশরুমের ভেতর চলে গেল। এই বাচাল মেয়েটার সাথে কথা বলা মানে হাতিকে পোশাক পরানো ব্যাপারটাই একই। এই মেয়ে, উঠেছো কেন? আধার শাওয়ার নিয়ে বেরিয়ে এসে দেখে আলো বিছানা থেকে নামার চেষ্টা করেছে, কিন্তু পা নিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারছে না। এটার জন্য নিজের ক্ষত পাকেও বকাবকি করছে মেয়েটা। তখন সে বিরক্তকর কণ্ঠে উপরোক্ত বাক্যটি বলে। শেফালি চাচিকে ডাকতে আধার বিনিময়ে কিছু না বলেই হাতে থাকা তোয়ালে সোফার উপর রেখে রুম থেকে বেরিয়ে যায়। রান্নাঘরে এসে দেখে শেফালি চাচি একগুচ্ছ ছোট মাছ কাটাকাটি করতে ব্যস্ত। মাছগুলো তার দাদাজানের ও ছোট মার ভীষণ প্রিয়। তবে সে এইগুলো ধারের কাছেও নেই। এতগুলো মাছ কাটতে দেখে আধারের বোঝা হয়ে গেল। এত তাড়াতাড়ি মাছ কাটা শেষ হবে না। তাই সে পুনরায় রুমে চলে গিয়ে আলোর উদ্দেশ্যে বলল, চাচি মাছ কাটতে ব্যস্ত। আলো কিছুক্ষণ চুপ থেকে ধীরে কণ্ঠে বলল, তাহলে আপনি আমার পিঠে তেল মালিশ করে দিন। হোয়াট? মেয়েটার কথা শুনে আধার আশ্চর্য হয়ে গেল। আলো বিরক্তিত বলল, এত সারের মতো চেঁচানোর কি হলো? আজেব! আজকে আমার এই অবস্থার জন্য শুধুমাত্র আপনিই দায়ী। আপনার কারণেই ওই পাজি মেয়েটা আমাকে হার্ট করেছে। এখন আমার সেবা যত্ন করতে না পারলে আমাকে বাপের বাড়িতে দিয়ে আসুন। তবুও এইভাবে ব্যথা সহ্য করে পড়ে থাকতে পারবো না। আমিও মানুষ, আপনার মতো কোনো এলিয়েন্ট নয়। আধার ঠোঁট কামড়ে কিছু একটা ভাবলো। ইচ্ছে তো করছে এই মেয়েটাকে তার বাপের বাড়িতেই
পাঠিয়ে দিতে, কিন্তু বিষয়টা খুবই বাজে দেখাবে। তারপরও দাদাজান তো আছেনই। উনি যদি একবার জানতে পারে তাহলে তার কান ঝালাপালা করে দেবে। আর সে মোটেও অশান্তি চায় না, কিন্তু এখন অশান্তি নামক বড় কারণটা যাকে সে চাইলেও সরাতে পারছে না। তার এলোমেলো জীবনটা আরো এলোমেলো হয়ে যাচ্ছে। আদার ফোঁস করে তপ্ত শ্বাস ফেলল। ওকে ফাইন। স্যারের কথা শুনে আলো ভড়কে গেল। এখন সত্যি সত্যি তাকে বাড়িতে পাঠিয়ে দিবে নাকি? সে তো ভাবা নেওয়ার জন্যই বলেছিল। এই অবস্থায় বাড়িতে গেলে ব্যাপারটা মোটেও ভালো দেখাবে না। তাই সে কিছু বলতে যাবে, তখনই খেয়াল করলো আধার স্যার তেলের বাটিটা নিজে তার পাশে বসেছে। এখন দেখে আড়ালে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে উবুক হয়ে শুয়ে পড়ল। একদিকে আধার সাথে থম মেরে মুখ মেয়ে পিঠে থেকে টি-শার্ট উপরে তুলে দেয়। সে জীবনে এই মেয়েটার মতো নির্লজ্জ আর দুটো মেয়ে দেখেনি। আধার এক পলক সাদা ধবধবে মিশ্রণ উন্মুক্ত পিঠের দিকে তাকিয়ে নজর সরিয়ে নিল। তারপর কিছু একটা ভেবে উঠে গিয়ে আলমারি খুলে দুটো গ্লাভ বের করে হাতে পরে গ্লাস বের করে হাতে পরে নিল। এই মেয়েটা বেহাইয়া হাতও তো তার সে নয়। কিছু সময় পর নিজের পিঠের মাঝে দুটো হাতে স্পর্শ পেয়ে আলো মাথা তুলে ঘাড় ঘুরিয়ে স্যারের হাতের দিকে তাকায়। কালো গ্লাভ পরতে দেখে আলো বেকুব বনে গেল। তার শরীর কি নোংরা যে স্পর্শ করতে গ্লাভস পরতে হচ্ছে? আলো দীর্ঘশ্বাস ছেড়ে বালিশের মুখ ডুবিয়ে দিল। তার কেন জানি মালিশটা নিতে ভালো লাগছে। অন্যদিকে আধার ঠোঁট কামড়ে আলতো হাতে মেয়েটার পিঠেও বাঁকানোর কোমরে তেল মালিশ করে দিচ্ছে। তবে তার চোখ জোড়া বন্ধ। তবুও সে মেয়েটাকে অনুভব করতে পারছে। হঠাৎই মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো আধার। মনে মনে শয়তানি হেসে হাতের শক্তি দ্বিগুণ করতে আলো হকচকিয়ে উঠল। অন্যায় স্যার, লাগছে তো। আপনাকে মালিশ করতে বলেছি, পিঠে হাড্ডি ভাঙতে নয়। আধার ঠোঁট কামড়ে হাসলো, তবে আর কিছু করলো না। ওইদিকে আলো দাঁতে দাঁত চেপে মনে মনে বিড়বিড় করে বলল, একদিন আমারও সুযোগ আসবে স্যার। তখন আপনাকে যদি নাকানি চুবানি না খাইয়াতে পারি তাহলে আমিও আলো নয়। এক সপ্তাহ পর ভার্সিটিতে এসে আলো সামনে আর প্রথম ইন কোর্স পরীক্ষা রয়েছে। অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন কমপ্লিট করতে করতে তার জীবনটা শেষ। তারপরও যদি থাকে স্বামী নামক হিটলার স্যার, তাহলে তো রিল্যাক্স হয়ে থাকার কোনো প্রশ্নই ওঠে না। আলো ফোঁস করে তপ্ত শ্বাস ফেলে ব্যাগ থেকে পানির বোতল বের করে অর্ধেক খেলো। প্রথম ক্লাস শেষ হয়ে গেছে, এখন ফিজিক্স ক্লাস হবে। তাই সবাই বসে থেকে অপেক্ষা করছে স্যারের জন্য। বেশি পানি খাওয়ার ফলে ওয়াশরুম পেল। আলো বান্ধবীর বলে পানির বোতল সহ বাহিরে যেতে লাগলো। ফেরার সময় না হয় বোতল ভারী করে নিয়ে আসবে। সিঁড়ি বয়ে নামার সময় ফোনটা বেজে উঠল। আলো স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে ছায়ায় কল দিয়েছে। সে কলটা রিসিভ করে কানের গুঁজে বোনের সাথে কথা বলতে লাগলো। কথা বলার এক ফাঁকে বাম হাতটা রেলিংয়ের উপর রেখে ভুলবশত কাত করে ফলস্বরূপ বোতলের অর্ধেক পানি নিচে পড়ে যায়। আলো হেসে হেসে কথা বলতে বলতে বোতলের চুমুক দিল, কিন্তু একে পানি কোথায়? সে ভ্রু কুঁচকে তাকিয়ে দেখে বোতল একদম ফাঁকা। চট করে রেলিং এর নিচে সিঁড়িতে তাকাতেই স্তব্ধ হয়ে যায়। সাথে মুখও অটোমেটিক হাঁ হয়ে গেল। আধার স্যার ভেজা মাথা, চেহারা নিয়ে অদ্ভুত চোখে তাকিয়ে আছে। আলো নিচে নামার আর সাহস পেল না। সে ভয়ে উল্টো ঘুরে এক ছুটে ওখান থেকে পালিয়ে গেল। সব আকাম কুকাম এই লোকটার সাথে কেন হতে হয়? কিরে, এমন করে হাঁপাচ্ছিস কেন? কোনো সমস্যা? তামার কথা শুনে আলো জোরে জোরে শ্বাস নিতে নিতে বিড়বিড় করে বলল, আমার দ্বারা কখনো ভালো কাজ হয় না। সব সময় ভুল জায়গায় উল্টোপাল্টো কাজ করে বসে থাকি। ফারহার কপাল কুঁচকে জানতে চাইলো, আবার কি করেছিস? আমি কিছু করিনি, যা করেছে এই শয়তান বোতলটাই, বলে আলো জানালা দিয়ে ছুটে মারলো বোতলটি। সঙ্গে সঙ্গে নিজে থেকে একটা ছোট ছেলে চিৎকার চেঁচামেচি শব্দ ভেসে এলো। আলো সহ বাকিরা সবাই থমথমে খেল যায়। শালুক তাড়াহুড়ি করে জানালার কাছে গিয়ে নিচে তাকিয়ে দেখে একজন সিনিয়র ভাই আলোর বোতল হাতে নিয়ে অন্য হাতে নিজের কপাল চেপে ধরে আছে। শালুক ভয়ার্ত কণ্ঠে বিড়বিড় করে বলে উঠল, আলো তুই আজ শেষ। ক্লাসরুমের লাস্ট বেঞ্চে ঘাপটি মেরে বসে আছে আলো, ভয়ে রীতিমতো
হাত পা জমে যাচ্ছে। সে আজ ভুলবশত যার কপাল ফাটিয়েছে সেই ছেলেটা এক নাম্বারে শয়তান, বড়লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে। মেয়েদের সম্মান দেওয়ার তো দূরের কথা, সুযোগ পেলে অভ্যাস মোতাবেক অসভ্যতামিও করতে ছাড়ে না। ভার্সিটির অনেক মেয়েই ভয় পায় ওই ছেলেটাকে। এমনিতেও ওই ছেলেটার সাথে তার সম্পর্ক ভালো না। ভার্সিটির প্রথম দিনে বড়সড় একটা ঝামেলা করেছিল সে। রাগে হিতাহিত হারিয়ে সবার সামনে থাপ্পড় মেরেছিল ওই ছেলেটাকে। কারণ ওই ছেলেটা নিজের দলবল নিয়ে র্যাঙ্কিং করার নামে তাদের সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করেছিল। তারপর থেকে ওই ছেলেটা চোখ দুঃখে বিষ, সুযোগ পেলেই তাদের সাথে লাগার চেষ্টা করে। আর আজ সে অজান্তেই ছেলেটাকে সুযোগ করে দিল ঝামেলা করার জন্য। সবচেয়ে বেশি এখন নিজের ওপরেই রাগ হচ্ছে। তখন কেন যেন যে বোতলটা ছুটতে গিয়েছিল। আমরা কি ভেতরে আসতে পারি স্যার? আদার ডেস্কের সামনে দাঁড়িয়ে থেকে লেকচার দিচ্ছে আর টুকটাক প্রশ্ন করছিল সবাইকে। তখন দরজা থেকে ভেসে আসা বাক্যটি শুনে চশমা ঠিক করে ঘাড় ঘুরিয়ে তাকায়। 4-5 জন সিনিয়র ছেলেপুলে দাঁড়িয়ে আছে। সে সবাইকে চেনে, তাই গম্ভীর কণ্ঠে বলল, ক্লাস চলাকালীন নো ডিস্টার্ব, পরে এসো। সুজন পুনরায় বলল, আপনার স্টুডেন্টের মধ্যে একজনের এই পানির পট ভুলবশত নিচে পড়ে গিয়েছিল, তাই দিতে এসেছে। আধার কপাল কুঁচকে বোতলটার দিকে তাকায়। বেগুনি রঙা বোতলটা গায়ে পান্ডার সিংটা দেখে একটুও চিনতে অসুবিধা হলো না এটা আসল মালিক কে। সে ঘাড় ঘুরিয়ে সামনে তাকায়। আরো নিজেকে আড়াল করে রেখে সে বান্ধবীর পিছনে, কারণ সে কোনো রকম ঝামেলা চায় না। আধার নজর সরিয়ে সুজনের দিকে তীক্ষ্ণ চোখে তাকায়। ছেলেটা কপালের ওড়না টাইম ব্যান্ডেজ লাগানো রয়েছে। সে ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে সবার উদ্দেশ্যে বলল, এই বোতলটা কি তোমাদের মধ্যে কারো? সঙ্গে সঙ্গে সবাই না বলে। আধার সুজনের দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলল, তোমার কোথাও একটা ভুল হয়েছে। এটা এখানকার কারো নয়, হতে পারে অন্য ডিপার্টমেন্টের কারো। এটা আপাতত আমার কাছেই থাক। আমি খোঁজ নিয়ে খোঁজ নিয়ে আসল মালিকের কাছে পৌঁছে দেব। তোমরা এখন আসতে পারো। কথাগুলো বলে আধার এগিয়ে এসে সুজনের হাত থেকে বোতলটা নিয়ে নিল। ছে- ছেলেগুলো কিছু বলতে চেয়েও স- স্যারের গম্ভীর চেহারা দেখে বলতে পারলো না। কারণ তারা কম বেশি সবাই জানে এই লোকটা কেমন। তাই কথা না বাড়িয়ে চুপচাপ চলে গেল। এই বিষয়টা না হয় পরে দেখা যাবে। তাদেরকে যেতে দেখে আলো বন্ধুর বন্ধুর মহলে সবাই স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। ফারা ফিসফিসিয়ে বলল, স্যারের জন্য বেচারি গেল। আলো মুখ গোমড়া করে মনে মনে বিড়বিড় করলো, ওই লোকটার জন্যই এমনটা হয়েছে। ক্লাস শেষে আধার বেরিয়ে গেল। নিজের অফিস রুমে ঢোকার সময় ডাস্টবিনের বোতলটা ছুঁড়ে ফেলতেও ভুলল না। ভার্সিটি শেষ বাড়িতে এসে গোসল নিয়ে খাওয়া দাওয়া করে দাদাদানের সাথে টুকটাক কথাবার্তা বলে ভাত ভাত ঘুম দিয়েছে আলো। ঘুম ভাঙলো সন্ধ্যার দিকে। আর মোড় ভেঙে হামি তুলে উঠে বসে বাম পাশে তাকাতে দেখতে পেল আধার স্যারের সোফায় বসে থেকে ল্যাপটপে কাজ করছে। পরনে টি শার্ট ও ব্লাজার, ঘন বড় বড় চুলগুলো ভেজা, চোখে রিডিং গ্লাস, চিকন রক্তিম নিচের ঠোঁট কামড়ে একদৃষ্টে তাকিয়ে আছে স্কিনে। শ্যামলা বনের সুন্দর মুখশ্রীর দিকে না চাইতেও কিছুক্ষণ তাকিয়ে রইল মেয়েটা। আজকাল ঘুম থেকে ওঠার পরই এই মানুষটার মুখখানা দর্শন হয়। মাঝে মধ্যে তো সকাল সকাল আপত্তিকর পরিস্থিতিও পড়ে যায়। এতই আজ সকালের ঘটনা। ভোরের দিকে ঘুম ভেঙে যাওয়ার পর নিজেকে আবিষ্কার করে মানুষটা নগ্ন বুকের মাঝে। লোকটা তখন গম্ভীর মুখে ঘুমে মগ্ন ছিল, অথচ তার ঘুমের মুহূর্তে উড়ে যায়। সে লজ্জায় লাল নীল সবুজ হয়ে চট করে সরে আসে। মানুষটা তো আর এমনি এমনি বলে না তার ঘুমানো কোনো সিঁড়ি নেই। আলো এসব ভেবে আনমনে হাসলো। সে সজ্ঞানে নিজেকে দূরে সরিয়ে রাখলেও ঘুমের ঘরে মানুষটার কাছে চলে যায়। এতে তারা বা দোষ কোথায়? ওইদিকে সোফায় শুয়েও শান্তি নেই, ধপধপ করে উল্টো পড়ে যায়। তাই তো এক প্রকার বাধ্য হয়ে বিছানাতে থাকে। এতে ঘুমটাও ভালো হয় আর এই বিছানাটাও একটু বেশি নরম। তাই সে সবকিছু জেনে শুনে ও মনটা
মটকা মেরেই পড়ে থাকে। কারণ দিন শেষে নিজের সুখ শান্তি আগে। আলো সব ভাবতে ভাবতে অন্য মনস্ক হয়ে বিছানা থেকে নামতে যাবে, তখনই প্লাজোর সাথে পা আটকে ধপাস করে কম্ফোর্ট সহ পড়ে গেল নিচে। শালার সব অঘটন আজ আমার সাথেই হয়। আধার এক পলক তাকিয়ে তার আবার নিজের কাজে মন দিয়েছে। আলো বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বিড়বিড় করে কম্ফোর্টটা সরিয়ে উঠে দাঁড়ায়। খোলা চুলগুলো হাতে খোপা করে ওয়াশরুমের দিকে যেতে পিছনে থেকে শুয়ে পড়ল। ভারী পুরুষালী কণ্ঠে বলা কিছু বাক্য। নিজের হাত পা কন্ট্রোল করতে শিখুন মিস কালো। সবাই আধার খান নয় যে আপনাকে ছেড়ে দেবে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প এক মুঠো চাঁদের আলো চলবে।